মেসিকে এই অবস্থায় এই বছরে ওয়ার্ল্ড কাপে দেখবো, এটা আমার স্বপ্নের বাইরে। মাইন্ড গেম হবে, আর মাইন্ড গেমে অলওয়েজ আর্জেন্টিনা এগিয়ে থাকবে। আমি তো এখনো হেক্সার স্বপ্ন দেখছি, কিন্তু ঠিক আছে। ডেফিনেটলি ওদের মাথার মধ্যে ছিল কি 2026-এ ওয়ার্ল্ড কাপ ইউএসএতে হবে। কি ডিফেন্সিভ সিস্টেম রেডি করছেন যেটার মাধ্যমে আপনি মেসিকে আটকাতে পারবেন? উনি বললে তুমি কি চাও, তাই বলে আমার একটাই ইচ্ছা আছে, আপনার বাপাটাকে একটু ধরতে পারি। মেসি একটা অদ্ভুত একটা প্রেসারে থাকতো, মানসিক প্রেসারে থাকতো মারাদোনাকে গ্যালারিতে দেখে। মাইকেল অ্যাঞ্জেলোর বিখ্যাত পেন্টিং দুটো হাত, তো আমার মনে হয় একটা হাত ঈশ্বরের, একটা হাত মেসির। হাই, আমি সাইফ, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের স্বাগত। আঙ্কারা মেসি আজ থেকে 19 বা 20 বছর আগে 2007 সাল গেটাফের বিরুদ্ধে একটি ম্যাচ ছিল বার্সেলোনা। সেখানে স্প্যানিশ ভাষায় কমেন্টেটর বারবার বলছিলেন আঙ্কারা মেসি, আঙ্কারা মেসি। এই শব্দ যুগল বিশ্বের ফুটবলে একটা শ্রুতিমধুর শব্দ হয়ে উঠল। আঙ্কারা মেসি মানে স্টিল মেসি, মানে যখন সে কাটিয়ে নিল তারপরেও তার কাছ থেকে বল কাটতে পারলো না। এখনো মেসির পায়ে বল আছে। শুরু করছি SRMB প্রেজেন্টস এক্সট্রা টাইম আঙ্কারা মেসি। काटोगे अभी काटो, आप नहीं रुक जाओ। गेम कोई भी हो, पकड़ मजबूत होनी चाहिए। सीमेंट से पकड़ बनाए मजबूत SRMB 550D TMT बार। একটা বিশ্বকাপ জেতা হয়ে গেছে, 8টা ব্যালন ডিওর হয়ে গেছে, বেশ কিছু চ্যাম্পিয়ন্স লিগ পকেটে, বেশ কিছু কোপা আমেরিকা পকেটে, তারপরেও আঙ্কারা মেসি। আমি একগুচ্ছ ফুটবল প্রেমী মানুষদের সঙ্গে বসে আছি, এটা আমার কাছে সৌভাগ্যের। আমি সঞ্জয় দাকে দিয়ে শুরু করি, সিনিয়র ফার্স্ট। একটু আলাপ করাই সবার সঙ্গে অবশ্যই। আসলে নতুন করে আলাপ করার কিছু নেই, সবাই পরিচিত মুখ। আমি একেবারে আমার সামনে দিয়ে শুরু করছি মনোময় দা, সঙ্গীত জগতের বিশিষ্টজন। তারপর অনিলাভ চ্যাটার্জি, এক্সট্রা টাইমের ডিরেক্টর। দীপঙ্কর রায়, আমার দেখা ভারতীয় ফুটবলে এত স্কিলফুল প্লেয়ার খুব কম এসছে। তারপর মেহতা হোসেন, মিডফিল্ড জেনারেল। তারপর আছে অর্ণ, খুব সুবিখ্যাত নাট্যকার, অভিনেতা। তারপর আছে ঋষভ, খুবই পরিচিত প্রিয় অভিনেতা। তারপর সঞ্জয় সেন আছেন, আগে পরে আমি কিছু বলবো না। তারপর আছে আলভিটু ডিকুনা, মধ্যমণি, মাঝমাঠের স্কিলফুল একজন ফুটবলার। তারপর আছেন অনির্বাণ ভট্টাচার্য, ওনার সঙ্গে ফুটবলা বলি আজকেও হবে। আর আমাদের মধ্যে একজন স্ট্রাইকার আছে, দীপেন্দু বিশ্বাস। বলতো কাউকে করতে হবে, শেষ বাঙালি স্ট্রাইকার। আর আমার পাশে আছেন আমাদের প্রিয় ফুটবল বিশ্লেষক, প্রাক্তন ফুটবলার অভিজিৎ বিশ্বাস। শুরু করি সঞ্জয় দাকে দিয়ে। সঞ্জয় দা, ছোট প্রশ্ন, মেসি কি সর্বকালের সেরা? সবার কথা মাথায় রেখে, পেলে, মারাদোনা, জোয়ান ক্রুয়েফ, সবার কথা মাথায় রেখে। কোনো প্রশ্নই আসে না। এ নিয়ে দ্বিমত থাকতে পারে, আমি ভুল হতে পারি, কিন্তু আমি একটু আগে এই মানে যখন আমরা আড্ডা মারছিলাম একটু আগে এই কথাটাই বলছিলাম যে এখন তো গোট কথাটা চালু হয়েছে। হ্যাঁ, তো কোনো সন্দেহ নেই। তোমার প্রশ্নের যদি সরাসরি উত্তর হয়, কোনো মানে এর বিকল্প নেই। সর্বকালের সেরা যদি একজনকে বাঁচতে হয়, এবং আমি সত্যি কথা বলতে কি, তুমি যখন আমাকে প্রথমে মাইকটা ধরিয়ে দিলে, আমার যেটা আমাকে স্বীকার করতে হয় যে মেসিকে এই অবস্থায় এই বছরে ওয়ার্ল্ড কাপে দেখবো, এটা আমার স্বপ্নের বাইরে। গত ওয়ার্ল্ড কাপে আমার ছেলে বার্সেলোনার ফ্যান, মেসির ভক্ত। মানে আমরা ফাইনাল খেলা দেখছি, যখন 2 গোল হয়ে গেছে, 2-2 ড্র হয়ে গেছে, আমার ছেলে থরথর করে কাঁপছে। আমি ঠাকুরকে ডাকছি, ভগবান মেসিকে ওয়ার্ল্ড কাপটা পাইয়ে দাও। তো ঈশ্বর হলো, বা মেসি নিজেই ঈশ্বর, উনি তাকে ওয়ার্ল্ড কাপটা পাইয়ে দিয়েছেন। কিন্তু এই বছর গত বছরকে ছেড়ে আসা থেকে মনে হচ্ছে আরও ধারালো, আরও কুড়োদার। মানে এই বছর উনি হ্যাট্রিক করে ফেললেন, যেটা অতীত 5টা ওয়ার্ল্ড কাপে করতে পারিনি। সেটা আমরা বলছি হয়তো এটা শেষ, জানি না, হয়তো এটা শুরু হতে পারে। নেক্সট বছরের ওয়ার্ল্ড কাপে পেতে পারি। খাবার কিছু নেই, কারণ দেখো, একটা মানুষের সব কিছু
হয়ে যাবার পরেও, এবং অনেকে বলছে মেসির জন্য সবাই খেলছে, ঠিক আছে, কিন্তু মেসির ভূমিকাটা তুমি দেখো, পরপর 90 মিনিটস কেন 110 120 মিনিটস সে খেলে যাচ্ছে, এবং যত খেলা গড়াচ্ছে সে যেন মনে হচ্ছে আরো আরো তাজা, আরো আরো তার ভেতরে যে যুবক শক্তিটা ফুটে উঠছে। এটা অস্বাভাবিক। আমার ভাষা আমি খুঁজে পাই না, যখন মেসিকে সম্বন্ধে বলতে হয় আমার লজ্জায় পড়ে যাই যে আমি কি বলবো, কিন্তু এত কথা বলে ফেললাম আউট অফ ইমোশন, মানে ভাবা যায় না। আমি জানি না এখানে যারা সবাই বসে আছেন এনারা কি বলবেন আমি জানা নেই, কিন্তু আমার আর এরপরে আর কিছু বলার নেই। সর্বকালের নিয়ে কোনো অবশ্যই আবার আসবো সঞ্জয়দার কাছে। আমি মেহতাবের কাছে আসছি। একটা লড়াই দেখতে পাচ্ছি আর্জেন্টিনার মধ্যে। এই লড়াইটা দেশীয় ফুটবল আমরা তেমন দেখতে পাই না। এই অনুপ্রেরণা, এই যে ফাইটিং টেন্ডেন্সি, যেন মনে হচ্ছে মানে ফিফথ সেটে রজার ফেডেরার হারবে না, এটাকে তুমি কিভাবে দেখছো? দেখো, ফার্স্ট অফ অল তো এই ওয়ার্ল্ড কাপ নিয়ে কথা হচ্ছে, আমার মনে হয় না আমাদের দেশে ফুটবল নিয়ে আর এখন আমি প্রশ্নটা তোমাকে কেন করলাম, না না কেন মেহতাব হোসেন তো লড়াইয়ের জন্য বিখ্যাত। হ্যাঁ, তো আমাদের দেশীয় ফুটবল নিয়ে আলোচনা করাটাই আমার মনে হয় না কোনো ঠিক কাজ হবে এখানে। যেহেতু আমরা মেসি সম্বন্ধে কথা বলছি আর আমাদের অকাত নেই। তো যেটা বলছিলাম, আমি যতটা দেখেছি বা ওদের মধ্যে আফটার মারাদোনা এই জিনিসগুলো তৈরি করেছিল। তারপরে তুমি যদি তাদের দেশের অবস্থা দেখো, পলিটিক্যালি বলো, ভূগোল বলো, যাই বলো, অর্থনৈতিক বলো, ওরা খুব খারাপ জায়গায় আছে অন্য অন্য দেশের থেকে। ওরা ফুটবলটাকেই বেছে নিয়েছে, ফুটবল নিয়েই বাঁচবো, ফুটবল নিয়ে সারভাইভ করব। আমরা যখন ইংল্যান্ডের সাথে কথা হচ্ছিল, আর আমরা কিছুদিন আগে আমি আর সত্যতা আলোচনা করছিলাম, ওরা দেখবে স্পেনের মতন ওরা ফুটবল খেলে না, কন্টিনিউ অ্যাটাক করেই যাচ্ছে, ওরা প্যাচেসে খেলে। সঞ্জয়দা একটু আগে একটা কথা বলছিল, ওরা অন্য প্রফেশনাল টিমের থেকে আর্জেন্টিনা কিন্তু আলাদা। ওরা দেখবে সবসময় কিন্তু অ্যাটাক করছে না, কোনো সময় মিড ব্লক করছে, কোনো সময় লো ব্লক করছে, কোনো সময় হাই প্রেস করছে। ওদের খেলার মধ্যে একটা আলাদা ছন্দ আছে। প্রত্যেকটা মিনিটে 25 মিনিটের পরে ওদের খেলার কিন্তু চেঞ্জ হয়। অন্য কিন্তু ফ্রান্স, তারা 3 জনের উপরে ডিপেন্ড করে আছে, ওদের বল দিচ্ছে, তার ওরাই গোল করলে হবে। কিন্তু ওদের লড়াইটা, আমি যেটা বলছিলাম, লড়াইটা এটাই, ওরা হচ্ছে ফুটবল নিয়েই বাঁচতে চায়, আর ওরা কিন্তু মাইন্ড গেম খেলে। আর ফাইনালেও তুমি দেখবে মাইন্ড গেম খেলবে। ওদের ফার্স্ট হাফে এতটাই কনফিউজ করে দিয়েছিল ইংল্যান্ডকে, গোল ছাড়া সেকেন্ড হাফে তারা এত ব্যাকফুট চলে গেল, মানে ওরা খেলাতে হারিয়ে গেল। তুমি কোনো প্লেয়ারকে, ইংল্যান্ডে কোনো প্লেয়ারকে বলতে পারবে না, ইন্ডিভিজুয়াল যদি তুমি মেসি ছাড়া যদি বিচার করো, ইন্ডিভিজুয়াল প্লেয়ার, সে সাকাকে নামায়নি, বা রাশফোর্ড হোক, তারপরে স্ট্রাইকার নাম্বার 9 হ্যারি কেন বলো বা বেলিংহাম বলো, কোনো প্লেয়ার কম না ইন্ডিভিজুয়াল মেসি ছাড়া। কিন্তু এরম স্ট্র্যাটেজি করলো, এরম মানে ফাইট করলো, একটা বলের জন্য তোমার 9 জন গিয়ে ঝাঁপাচ্ছে, এরম ওদের মেন্টালি ডিস্টার্ব করলো, ওরা খেলা থেকেই হারিয়ে গেল সেকেন্ড হাফে। তার জন্যই কিন্তু কামব্যাক। আর আমি বলবো এটাই, ওরা ফুটবলের জন্যই জন্মেছে, এই দেশটা বিশেষ করে। আমরা আলোচনা করছিলাম যখন এখানে আসিনি, তখন তুমিও বলছিলে আর কিছু নেই, ফুটবল আছে। হ্যাঁ, কিছু নেই, ফুটবল। এটার জন্যই বাঁচবো, এটার জন্যই মরবো, সেটা কিন্তু খেলার মধ্যে বোঝা যাচ্ছে। আমি আলভিটোর কাছে আসি। আলভি, অবশ্যই মেসি পৃথিবীর সর্বকালের সেরা, এটা নিয়ে আর দ্বিতীয় কোনো দ্বিমত থাকা উচিত নয়। কিন্তু বিপক্ষে যে দলটা রয়েছে ফাইনালে, এটা কিন্তু স্পেন। তুমি কিভাবে দেখছো ফাইনালটা? নিশ্চয়ই 90 মিনিটের আগে আর্জেন্টিনা কে জিতে যাবে বলা উচিত হবে না, কারণ এটা ফুটবল। তুমি কিভাবে দেখছো? এই ফাইনাল একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে, আর কোনো ডাউটস নেই। অনেকজন হয়তো ভাবছিলেন এই বছর একটা রিপিট ফাইনাল আমরা দেখতে পাবো, ফ্রান্স ভার্সেস আর্জেন্টিনা। অনেকজন সকাল যখন আমার বন্ধুদের সাথে আমার মিট হলো, ওরা নিজেরাই একটু অবাক হয়ে গেছে কি ফ্রান্স কি করে হারলো। কিন্তু ফুটবলে একটা বলা আছে, স্ট্রাইকার্স মেক্স ইউ উইন ম্যাচেস, ডিফেন্স মেক্স ইউ উইন টুর্নামেন্ট। তো এই জায়গায় আমি বলবো 7টা ম্যাচের মধ্যে 6টা ক্লিন শিট, সেই টিমের সবসময় চান্সেস অনেক হাই। ওইদিকে হয়তো ওলেসে, ডেম্বালে, এমবাপে এরা সবাই ছিল, কিন্তু
এই একটা কম্প্যাক্ট ফুটবল, যেমন মেহতাব বলছে একটু আগে কি ওরা বল পজিশনের উপরে বেশি নজর দেয়। তাদের টিমে যদি দেখতে যায় আমার মনে হয় না পজিটিভ অ্যাজ এ নাম্বার 9 কেউ নেই। যেমন এদিকে আলভারিজকে ওরা নামাচ্ছে কিংবা লাউতারো মার্টিনেসকে পরে এনে দাঁড় করিয়ে দিচ্ছে। মেসি ইজ নট এ নাম্বার 9, মেসি হয়তো নাম্বার 10, নাম্বার 7, নাম্বার 11 এই পজিশনে খেলে। কিন্তু স্পেন একটা ফুটবল মানে সত্যি 2010-এর পর এই স্পেনকে আমরা একটু অন্য চোখে দেখছে। আর এর দিকে আর্জেন্টিনা হয়তো 4টে টিমের মধ্যে ইফ ইউ আস্ক মাই ভিউজ আমি বলবো একটা দুর্বল টিম ছিল 4টে সেমিফাইনালের মধ্যে। কারণ স্পেন, ফ্রান্স সবাই জানে একটা আড্ডাআড্ডি লড়াই হবে, ইংল্যান্ড সবাইকে অ্যাজ এ ফেভারিট, কিন্তু আর্জেন্টিনা যে ফুটবল খেলেছে সেমিফাইনালে ইংল্যান্ডের এগেন্স্ট, স্পেশালি দ্য লাস্ট 20 মিনিটস, আমার মনে হয় দে আর দ্য ডিজার্ভিং টিম টু বি ইন টু দ্য আর ফাইনাল। না মানা মানসিকতা যে কোনো দুর্বলতাকে ঢেকে দিতে পারে। একদম। আর আমার মনে হয় আমরা এই বছর ওয়ান অফ দ্য বেস্ট ফাইনালস আমরা দেখব। এর আগেই অসাধারণ, যেমন সঞ্জয় দা বললো লাস্ট ওয়ার্ল্ড কাপ 2-0, তখন ডিমারিয়া ছিল, মেসি ছিল, 2-0 থেকে 2-2, তারপরে 3-2, 3-3, লাস্ট একটা মার্টিনেজের ওই সেভটা এখন অব্দি চোখের সামনে আমার, আমি এখন অব্দি দেখতে পাই ওই সেভটা, আমার কোলুমনির ওই সেভটা, নাহলে 4-3 ম্যাচ শেষ হয়ে যেত। ওই জায়গা থেকে মার্টিনেজ হিরো, ব্রিলিয়ান্ট সেভস, পেনাল্টি শুট আউট। এই বছর এখন অব্দি মার্টিনেজকে আমরা সেই মার্টিনেজকে দেখতে পাইনি, হয়তো ফাইনালে দেখতে পাবো। কিন্তু এটাই বলতে পারি অ্যাজ আ ফুটবল লাভার কি আমরা এই বছর 2026 আমেরিকা এই ওয়ার্ল্ড কাপ উই আর গোইং টু উইটনেস আ এক্সাইটিং ফাইনাল ম্যাচ। ভেরি গুড। আমি মনোময়দার কাছে আসি একটু। আমি স্বাদ বদল না, আমি কিন্তু একেবারে স্বাদ বদলের কথা বলছি না, ফুটবলেই আছি। মনোময়দা অবশ্যই মেসি নিয়ে শুনবো, কিন্তু একটা প্রশ্ন আপনার কাছে থাকবে, হ্যালো। মানে ইস্ট বেঙ্গল আর মেসির মধ্যে যদি বাঁচতে বলা হয় কাকে বাঁচবেন? এক অদ্ভুত প্রশ্ন। এই ভারতীয় ফুটবলকে খুব একটা ওই যেমন মেহতাব বললো না, কিন্তু আমার প্রাণ হচ্ছে ইস্ট বেঙ্গল, এটা তো অবশ্যই। সেটা একটা অন্য জায়গা, এটার সঙ্গে অন্য কিছু তুলনা হয় না। কিন্তু মেসি একটা অন্য, মানে একটা প্রাণ একটা নয়নমণি বলা যাবে নজরুলের কথা। হ্যাঁ সেটা বলা যেতে পারে। মেসিকে দেখে মুগ্ধ হচ্ছি, মানে মেসির খেলা দেখতে দেখতে মনে হচ্ছে যে একটা প্লেয়ার কি করে এতগুলো, মানে একটা টিমের এগেনস্টে বিভিন্নভাবে একটা টিমকে ভাঙছে। এই যে ভাঙাটা কিভাবে ভাঙছে ওকে দেখে, সেদিনকে যে ডান দিক থেকে সেন্টার করলো রাইট ফুট, যেটা থেকে 2-1 হলো সেমিফাইনালে ইংল্যান্ডের সঙ্গে, কিরকম সেন্টারটা রাখলো, কি অসাধারণ। মেসি একটা অন্য, আমার মনে হয় অন্য প্রজাতির ফুটবলার আর কি, ওর সঙ্গে কেউ তুলনা হয় না। মেসি আমার কাছে অত্যন্ত প্রিয় একজন শিল্পী ফুটবলার। কিন্তু আমার সঞ্জয়দা যখন বলছিলেন যে সর্বকালের সেরা, কিন্তু সর্বকালের সেরা বলতে আমি আরেকটু সময় চাই মেসিকে দেখার জন্য, আমি একটু এগিয়ে রাখবো মারাদোনাকে। আমার মনে হয় আমার এটা ভাবনা। কিন্তু মেসি ইজ মেসি, গ্রেটদের মধ্যে অবশ্যই মেসি পড়বে আর কি। বাড়িতে কি পরিবেশ থাকে মানে বিশ্বকাপের সময়? বাড়িতে তো সবসময় ফুটবল চলে, কিন্তু এখন আমার ছেলেকে আমি খুব মিস করি, কারণ ও চলে গেছে বম্বেতে, একসঙ্গে আর ফুটবল খেলা দেখা হয় না। তো এখন ওই একা একাই ফুটবল খেলা দেখি। তো আমার আবার ছেলে রোনাল্ডোর ভক্ত সাংঘাতিক। তো কিন্তু যা হয়, ওর রোনাল্ডো হেরে যায়, খুব দুঃখ পেয়েছে, খুব মন খারাপ। সারাদিন বলছে আমি বাবা আজকে সারা দুপুর আমি কেঁদেছি, এই মানুষটাকে আমি আর দেখতে পারবো না। তাই তখন বললাম দেখ জীবনটা এরকমই, লাইফ চলতেই থাকে। একটা সময় ছিল আমি যখন ক্রিকেট খেলা দেখতাম, কপিল দেব রিটায়ার হওয়ার পর আমি আর মানে ক্রিকেট দেখতাম না। মনে হতো কপিল দেব আছে মানে হচ্ছে সব কিছুই করবে, ক্রিকেট আছে আর কি। তা সেরকমই রোনাল্ডো চলে গেছে, আবার কেউ আসবে, এইভাবেই ফুটবল চলবে। তো একসঙ্গে এখন আর দেখা হয় না, একা একাই এনজয় করি ফুটবলকে। অর্ণর কাছে আসি। আমি অর্ণকে খুব ফলো করছিলাম ওয়ার্ল্ড কাপে, আমি ওর মানে থিয়েটারের ভক্ত, আমি অথই দেখেছিলাম অনেক আগে আর কি। যাই হোক সেটা কথা না। অর্ণ, তুমি ব্রাজিলের সাপোর্টার ঘোষিত, মেসির সাফল্যকে সহ্য করতে পারছো? কিঞ্চিত তো ঈর্ষা হচ্ছেই, কিঞ্চিত ঈর্ষাটা এখন অন্য লেভেলে চলে গেছে। মনে হচ্ছে এই লোকটা কেন হলুদ জার্সিতে জন্মালো না, সর্ষে খেতে কেন জন্মালো না, এইটা সারা জীবনের আফসোস। কিন্তু ওই মানে ব্রাজিল আর ফুটবল যেহেতু সমর্থক, আর আমার মনে হয় আমিও ফুটবল ইস্ট বেঙ্গলের সমর্থক, আমার মনে হয় এর ইস্ট বেঙ্গল এবং ব্রাজিল এটা ফুটবলকে ভালোবাসতে শিখিয়েছে। আর যদি সত্যি অর্থে ফুটবলকে ভালোবাসি, ফুটবলের দর্শক বা ছোটবেলায় টুকটাক খেলেছি, এই
গ্যালাকটিকোর মধ্যে বসতেও আমার বিরাট লজ্জা লাগছে এদের, মানে দীপেন্দুকে দেখে, মানে আমার অন্যতম প্রিয় স্ট্রাইকার মেহতাব জন্য গলা ফাটিয়ে চেঁচিয়েছি মাঠে, এই দুজনের জন্য তাদের মধ্যে বসেছি, এটাই আমার কাছে বড় আজকে পাওয়া। তো ফুটবলকে যদি ভালোবাসি তাহলে মেসিকে ভালোবেসে ফেলতে হবে। মেসির থেকে বড় প্রেমিক ফুটবলের আর পাবে না। ধরো থিয়েটারে রিহার্সাল চলছে বা শুট চলছে, এই সময়গুলোকে বিশ্বকাপকে কিভাবে ফলো করো? না না, বিশ্বকাপ তো রাত্রে হয়। আমি এমনও হয়েছে 4টে খেলা দেখেছি, এনার্জি তো জমিয়ে রাখতে হয় পরের রাতের দিন জন্য। শুটিং করেছি। সুদেশ নদীদের সিরিজ চলছে, আমি 7:30 অবধি খেলা দেখে আমার 9টায় কল, আমি 9:15 ঢুকেছি, পুরো সারা রাত যে খেলা দেখেছি। তো শটের ফাঁকে ফাঁকে একটু ভুলেছি। 4 বছর পর পর হয়, খেলা ছাড়া যাবে না। আর এবছর ছোট টিমগুলো যা খেলছে, মানে কোনো খেলাই ছাড়ার মতো না। মানে শুধু ব্রাজিলের খেলা দেখবো তা তো নয়, আর্জেন্টিনার খেলাও দেখেছি। ইনিশিয়ালি তো আর্জেন্টিনার বিপক্ষে যারা ছিল তাদেরকে প্রাণপণ সমর্থনও করেছি, কিন্তু আর সেসব করে কোনো লাভ নেই, আর লাভ নেই সেসব করে। আমি আসবো, আমি দীপুদার কাছে আসছি। দীপুদা বরাবরই মেসি লাভার, সবসময় মেসির ফ্যান। দীপুদা, তোমার কাছে যেটা আমার জানার, সেটা হচ্ছে এই বিশ্বকাপে প্রচুর গোল হয়েছে। তুমি একজন সফল স্ট্রাইকার হিসেবে তোমার কাছে প্রশ্ন এটা থাকলো, জানতে চাওয়া, এত গোল হওয়ার কারণ কি? প্রথমে বলবো যে গোল হওয়ার বলটা কারণ, হালকা শুনবো না, বলে চিপ বসানো শুনবো না, কি আছে? না, গোলটা হওয়ার কারণ হচ্ছে অনেক বেশি দল এবারে বিশ্বকাপ খেলছে, যেহেতু অন্যবারের স্বাভাবিক থেকে। কারণ একটা। হ্যাঁ, সেই একটা টিমের সাথে একটা টিমের মানে ডিফারেন্সটা বোঝা যাচ্ছে প্রথম দিকে যে ম্যাচগুলো হয়েছে। আর পরের দিকে লড়াইটা শুরু হয়েছে, যেখান থেকে কোয়ার্টার ফাইনাল রাউন্ড 32 থেকে দেখবে অনেক কম, যেরকম একটু আগে যে মেসি যে ম্যাচটা জিতলো, মানে আমাদের গোলকিপার ভজিনা যে ফুটবল খেলেছে, তো ওই টিমটার সাথে তো মেসির টিমের অনেক তফাৎ। কিন্তু সেইটা যত এগিয়েছে বিশ্বকাপ, তত লড়াইটা ভালো হয়েছে। যেমন মেসিরা 6টা ম্যাচ 80 মিনিটের পরে গোল করে, 6খানা ম্যাচ, তার মধ্যে 3টে ম্যাচ 90+ মিনিটে গোল করে, একটা ম্যাচ তো 121 মিনিটে গোল করে। তাহলে লড়াইটা বেড়েছে পরে। আমার এই জায়গায় আমি সঞ্জয়দের কাছে আরেকবার আসবো। আমি একটাই কারণে আসতে চাইছি সঞ্জয়, সেটা হচ্ছে একটা দল 1 গোলে হারছে, 2 গোলে হারছে, সে দল গোল করছে, ম্যাচ বার করে নিচ্ছে বা ড্র করছে, হয়েছে এই ওয়ার্ল্ড কাপে দেখেছে। একটা ডিফেন্সিভ অর্গানাইজেশন রেখে শেপটা মেনটেন করে ম্যাচটা ড্র করে দেব, এবারের বিশ্বকাপে কিন্তু দেখলাম না। ডিফেন্সিভ কোনো পজিটিভিটি দেখতে পেলাম না, এটা কি মনে হচ্ছে? হয়েছে। 10 জনে খেলে ইংল্যান্ড যে ম্যাচটা বার করেছে, এই ম্যাচে হয়েছে। নরওয়ের এগেনস্টেও যে ম্যাচে খেলেছে 5 ডিফেন্ডার্সে গিয়ে, সেইটা ফলো করতে গিয়ে ডুবি হয়ে গেছে। এবং আমি যখন একটা কোচ, তো আমরা দেখি ফুটবল, বিভিন্ন মানুষ বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, দর্শক হিসেবে তো আমি দেখি না আমি ফুটবল বা কোচেরা কি পরিবর্তন আনছে, কোচেরা কি নিচ্ছে, তাদের দল পরিচালনা এবং প্লেয়ার রিপ্লেসমেন্ট, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেটা লাস্ট ম্যাচে স্ক্যালোনি যে সময় যেগুলো ইন্ডাক্ট করেছে, যেগুলো কাজ দিয়েছে, এবং একটা বিশ্বাস যে আমি এইটা করছি, খেলোয়াড়দের ওপর বিশ্বাস আছে এবং তার রেসপন্স সেইভাবে করছে খেলোয়াড়েরা। কিন্তু করেনি না, কিন্তু কম। এবং ডিফেন্স করতে গিয়ে যেটা হয় যে ওই ইংল্যান্ড যেটা করতে গিয়ে তারা সাফার করেছে। কারণ আমি যদি ডিফেন্স করি একরকম, কিন্তু আমি যদি পুরো দলটাকে 18 গজের ভেতরে আরও ঢুকিয়ে দিই, টুয়ার্ডস 6 ইয়ার্স, মানে 6 গজের মধ্যে, এবং ইংল্যান্ড শেষ 10 মিনিটের মতো সময়টা অলমোস্ট তারা 18 গজের ভেতরে পেনাল্টি বক্সের ভেতরে ঢুকে গেছে। এবং সেখান থেকে যে তুমি যদি দেখো যে হেডডায় লটারো মার্টিনেজ যে গোলটা করেছে উইদিন দ্য হ্যান্ডশেকিং ডিস্টেন্স বা 6 ইয়ার্স, ওখান থেকে গোলকিপারের কোনো চান্সই নেই। তুমি যদি দলটাকে তুলে রাখো, মেবি 1 ক্রস, মেবি অফসাইড, মেবি এখান থেকে যে হেডটা করছি, একটা গোলের চান্স আছে। 10-12 গজ দূর থেকে যখন বলটা যায়, গোলকিপার চান্স, মিনিমাম চান্সেস সেভ দ্য বল, বাট টু ক্লোজ, মানে এত কাছাকাছি, এত ডিপে নেমে গেছে। আর্জেন্টিনার মতো দলকে ওই জায়গায় আটকানো যায় না। তো সুতরাং কোচেদের এখন চিন্তাভাবনা অনেক বেশি পজিটিভ, এবং ডিফেন্স করে এই যে তুমি দীপেন্দুকে যে কথাটা বলছিলে, এত গোল,
কারণ কি ট্রানজিশনে এত ফাস্ট পেসে খেলা হয়ে গেছে ফুটবলটা, যে এত পেস বেড়ে গেছে যে ট্রানজিশনে যখন যাচ্ছে তখন কিন্তু অপোনেন্ট যত বড় টিমই হোক তারা গোল কনসিড করেছে। দ্যাট ইজ দ্য রিজন ব্রাজিল এই আর্জেন্টিনা সব থেকে বেশি এখনো পর্যন্ত ওরা অ্যাটাক করতে গিয়ে যে পেছনে যে গ্যাপ এবং যে স্পেসগুলো দিয়ে দিয়েছে সেই জায়গাগুলো ইউটিলাইজ করে। তো তোমার প্রশ্নের উত্তরে যেটা হলো যে ডিফেন্স সরাসরি এরম একদম ডিফেন্সিভ মোডে গিয়ে ম্যাচ বার করা যায় না, কিন্তু অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন, অ্যাকর্ডিং টু দ্য, কারণ এক গোল হয়ে যে যখন আমি পেয়ে গেছি আর একটা গোল যদি আমি যেতাম তাহলে হয়তো ইংল্যান্ডকে এই পরিণতিটা ইংল্যান্ডের হতো না আমি বিশ্বাস করি, এবং এগুলো নির্ভর করে বিভিন্ন কোচেদের। আমি অনিলাবদার কাছে আসছি। বোধহয় 3টে বিশ্বকাপের অভিজ্ঞতা রয়েছে আপনার, ব্রাজিল, রাশিয়া এবং কাতার। খুব কাছ থেকে লিওনেল মেসিকে দেখেছো, প্রেস কনফারেন্সে দেখেছো, প্র্যাকটিসে দেখেছো, কি মহল থাকে ব্যাপারটার মধ্যে? না, বিশ্বকাপে মেসিকে দেখা হচ্ছে যে ধরো আমরা শুধুমাত্র বিশ্বকাপে ম্যাচে দেখি না, তো আমরা তখন যেহেতু অ্যাক্রেডিটেড জার্নালিস্ট হিসেবে যাই তখন আমরা প্র্যাকটিসও দেখতে পাই। প্র্যাকটিসে একটা মানে যে কোনো সাংবাদিকই যাক না কেন, তো সেখান থেকে দেখা যায় যদি ইনিশিয়ালি ওয়ার্ম আপ সেশন এগুলো দেখা যায়। আমি তার বাইরে একটা ছোট্ট গল্প বলছি, মানে এই যে 2014-তে মেসিকে আমরা সাকসেসফুল হতে দেখিনি, 2018-তে তো খারাপ পারফরমেন্স আর্জেন্টিনা আমরা সবাই জানি। তুমি যদি দেখে থাকো যে আমাকে এটা একজন আর্জেন্টিন জার্নালিস্ট, আমাকে খুব সিনিয়র জার্নালিস্ট, তিনি বলেছিলেন বা ধরিয়ে দিয়েছিলেন সেমিফাইনালে উঠলো তখন বলেছিলেন যে একটা অ্যাকচুয়ালি বিরাট ফুটবল জার্নালিস্ট যারা তারা লক্ষ্য করেছিলেন, সেটা হচ্ছে যে মেসি যদি 2018 যখন ফিরে গেল, তোমার মনে থাকবে যে 2019-এ কোপা আমেরিকা ওরা ফাইনালে হারলো ব্রাজিলের কাছে, ঠিক আছে, ম্যাচটা গন্ডগোল হয়েছিল। তারপরে মেসি ব্যাক করলো 2020-তে, মারাদোনা মারা গেল, এবং 2021-এ ওরা ব্যাক করলো হচ্ছে কোপা চ্যাম্পিয়ন হয়ে। বলছে ওই যে সময়টা 2020 থেকে 2021 কালোনি কোচ হলেন, কালোনি কোচও হলেন, কিন্তু বলছে যে মেসি একটা অদ্ভুত একটা প্রেশারে থাকতো, মানসিক প্রেশারে থাকতো মারাদোনাকে গ্যালারিতে দেখে, ঠিক আছে। মারাদোনাকে গ্যালারিতে দেখলেই মেসি পুরো একটা হিউজ একটা প্রেশার থাকতো, সেটা সবসময় হয়ে এসছে। যখন থেকে ধরো তুমি যে গোলটার কথা বললে, সেই সময় থেকে মেসির সঙ্গে কিন্তু তুলনা আরম্ভ হয়ে গেল মারাদোনার, মানে মারাদোনার সঙ্গে মেসির বিরুদ্ধে যে গোলটা, এটা ফর এগেন্সটের যে গোলটা, সেখান থেকে সেই সময় কিন্তু লেখালেখি আরম্ভ হয়ে গেল আরেকজন মারাদোনা এসে, এবং এটা গোটা জীবন ধরে ওকে সহ্য করতে হচ্ছে যে কে বেটার, মারাদোনা বেটার না প্রচুর লিখেছি, প্রচুর সবাই লিখেছে, এখন আমরা আলোচনা করি। মনোমাদা একটু আগে বললো যে মারাদোনাকে বেটার লাগে এখনো। ওই প্রেশারটা নিয়ে ও কিন্তু খেলতে খেলতে ও কিন্তু কোনোদিন ওই আর্জেন্টিনার টিমটাকেও ও কোনোদিন মনে করতে পারেনি নিজের টিম, সবসময় মনে করেছে আমাকে দেশের হয়ে খেলতে যাওয়া মানেই হচ্ছে আমার উপর একটা বাড়তি প্রেশার। এবং মারাদোনা মারা যাওয়ার পর ও অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়ে খেলতে আরম্ভ করো। তুমি দেখবে মেসি কোনোদিন একটা কোনো একটা রেফারির দিকে তেড়ে যাচ্ছে, এগুলো আগে ছিল না। বার্সেলোনার হয়ে দেখা গেছে, কিন্তু আর্জেন্টিনার হয়ে ইনভলভমেন্ট কি ন্যাশনাল ওদের অ্যানথেমটা পর্যন্ত গাইতো না, এরকম একটা অবস্থা ছিল। সেটা কিন্তু 2020 পর থেকে বলছে এটা সম্পূর্ণভাবে ওর উপর থেকে উঠে গেল। মারাদোনা বোধহয় একবার বলেছিলেন যে দেশের জার্সিতে ও কোনো প্লেয়ার নয়, এমন একটা সেই সময় বলেও ছিলেন তো, মারাদোনার সঙ্গে সেই নিয়ে বক্তব্য আছে। আরেকটা কি স্টেটমেন্ট করেছিলেন আমার ঠিক মনে পড়ছে না, কিন্তু একটা ভয়ঙ্কর কোনো একটা স্টেটমেন্ট করেছিলেন। বললো 2021-এর পর এই যে মেসি এলো, আর্জেন্টিনার জন্য যে মেসি এলো, পরবর্তীতে আমরা 2022-এ গিয়ে দেখলাম যেটা হচ্ছে প্রত্যেকটা ম্যাচ জিতছে, এবং আমরা দেখতাম যে এখনও দেখবে তুমি প্রত্যেকটা ম্যাচে দেখবে ওরা সবাই গিয়ে ওই আর্জেন্টিনার গ্যালারিটার সামনে গিয়ে নাচ করতে থাকে, সবাই গোটা টিমটা মিলে, এবং মেসি সেগুলোতে রীতিমতো পার্টিসিপেট করে, নাচতে থাকে সবটা মিলিয়ে। এটা আমাদের দেখেছি আমরা চোখে, এবং পুরো গোটা স্টেডিয়াম জুড়েও ওরা যখন প্র্যাকটিসও করে, যখন আগের দিন আমাদের যেটা ম্যাচ ডে -1-এ যখন প্র্যাকটিস করে দেখার সুযোগ দেয়, দেখি পুরো গোটা টিমটাকে নিয়ে ও লিড করে, প্রায় মজা করছে সবার সঙ্গে, হাসছে, সবার শেষে হয়তো নামলো, মজা করতে আরম্ভ করলো, ওয়ার্ম আপ করছে সবার সঙ্গে, এরকম একটা ওকে দেখা যায়। এবং প্রত্যেকটা মিডিয়া ন্যাচারালি ওর জন্যই পাগল আর কি, গোটা পৃথিবীর মিডিয়া ওর জন্যই আসে দেখতে। ফলে এইটা আমার মনে হয় যে একটা মারাদোনাকে গ্যালারিতে না দেখাটা বেশি একটা বিরাট একটা ফারাক করে, চাপ মুক্ত করে দিয়েছে ওকে। সারা জীবন কিন্তু ওটা নিয়ে চলতে হয়েছে, যে যখনই খেলতে নেমেছে আর্জেন্টিনার জার্সি গায়ে, ওই প্রেশারটা কিন্তু থেকেছে। আর তুমি মেসিকে কাছ থেকে দেখার অভিজ্ঞতা বলছে, তুমি যেটা বলছো যে আমাদের কলকাতাতে আরো বেশি, খুব কাছ থেকে দেখার অভিজ্ঞতা, সেটা হচ্ছে আমরা ম্যাচটা প্রোডাকশন করেছিলাম, মেসি আর ভেনেজুয়েলা ম্যাচটা সামনে দিয়ে দেখেছিলাম সেই সময়।
প্লাস হচ্ছে আমি একটা দুর্গা মূর্তি দিতে গেছিলাম ওকে, মানে ওই মানে আচ্ছা তোমাদের হয়তো 2000 বিশ্বকাপ 2011 সাবেলা করছিলেন। হ্যাঁ, তো সেই সময় ওকে দেখছি, ওরা তো টিম ডিনারে ওরা বসছিল গোটা টিমটা। তো এখানের যে লোকাল ম্যানেজার ছিল গোপাল ঘোষও একটা ব্যবস্থা করেছিল আমার সঙ্গে দেখা করিয়ে দেওয়ার। সেটা একটা খুব আরো মানে খুব মনে রাখার মতো অভিজ্ঞতা। এবং ও যখন দুর্গা মূর্তিটা হাতে নিল, সেটা একটা ওটা জিজ্ঞেস করছিল, একজন দোভাষীর মাধ্যমে জিজ্ঞেস করলো ওটা কি। হ্যাঁ, আমি একটা মাদার টেরেসার মূর্তি নিয়ে গেছিলাম, সেটা নিল, খুব খুশি। সেটা একটা অভিজ্ঞতা মানে ভগবানের ছোঁয়া তুমিও পেয়েছো। অনেকটা। ডেফিনেটলি এখন ভগবান ওকে বলতে হয় ফুটবলে। একদম তাই। দীপঙ্করের কাছে আমি আসবো, আমি সবার কাছেই আসবো। যখন এই ভগবান নিয়ে কথা হচ্ছে, যখন লিওনেল মেসির কাছে ডিয়েগো মারাদোনা একটা প্রেশার, লামিন ইয়ামালের কাছে তো আরো বেশি প্রেশার। গ্যালারি তো নয়, মাঠে পাবে তার ভগবানকে। এ তো অবশ্যই। এমন ছোটো আমার বাবা ছেলের হয়তো খেলা হবে ফাইনাল ম্যাচটা, এরকম। মেসিকে তো ওর বাবার বয়সই হবে এখন, সেটা তো হবেই। দেখা এটা কেমন হতে পারে? মানে প্রথমেই যদি প্রতিপক্ষকে একটা বাড়তি সম্মান দিয়ে ফেলি, তাহলে তো মাঠে ফাইটটা করতে পারবে না। তাহলে কি সেখানে মানে ওয়ান স্টেপ মানে বিহাইন্ড থেকে খেলতে হবে স্পেনকে না বা দেখো, ইয়ামালকে? না দেখো মাঠে, তুমি এই ম্যাচটাকে কিভাবে দেখছো? মাঠে সেরকম কোনো ব্যাপার হবে বলে মনে হয় না। কারণ দেখো না, ইংল্যান্ডের সাথে ম্যাচে যেটা ঝামেলা হলো, তারপরে কিন্তু খেলার পরে ও স্বীকার করেছে যে আমার এটা ভুল হয়েছে, আমি মেসির সাথে খেলছি, এটাই আমার ভাগ্য। আমাদের এটাই হচ্ছে ব্যাপার। এটা মাঠে 90 মিনিট যখন খেলবে তখন মনে হয় না কিছু ফারাক পড়বে। আফটার ম্যাচ ওরা সবাই এক হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। মেসি তো মেসি, ভগবান ফুটবলের, এটা তো বলতে হবে সবাইকেই। সবাই বলছে, তার মানে আর্জেন্টিনাকে একটু অন্যরকম দেখছো? ছোট থেকে তো খেলা দেখছি। ছোট থেকে তো অবশ্যই খেলা দেখছি। আমি তো মারাদোনাকে খুব কম দেখেছি। 86 বিশ্বকাপ খুব অল্প ছোট। এই মনুময়দা বলছিল যে মারাদোনাকে আগিয়ে রাখবে। আমি হয়তো মারাদোনার খেলা অতটা দেখতে পাইনি, কিন্তু জবে থেকে দেখছি এত বছর ধরে যে মেসি খেলছে, তার মানে এই স্পেসে ফুটবলে সত্যিকারেরই বলতে হবে যে আমি জানি না, মেসিকেই আমি আগিয়ে রাখবো সবসময়। আগামী 100 বছরে মেসির মতো প্লেয়ার আসবে কিনা সন্দেহ আছে। আমি হয়তো কম বলছি, আমার মনে হয় এরকম। আমি মিঠুদের কাছে আসছি। অভিজিৎ বিশ্বাস, অভিজিৎ দা, মেসি কি সর্বকালের সেরা? এক, দ্বিতীয়ত ট্যাকটিক্যালি এই বিশ্বকাপে নতুন কি পেলে যেটা নোটবুকে রাখবে? আচ্ছা, প্রথমে তাহলে মেসি সর্বকালের সেরা কি না সেটা বলছি। দেখো, সর্বকালের সেরাদের মধ্যে একজন, এটা বলতে মানে কোনো দ্বিধা নেই। কিন্তু সর্বকালের সেরা বলতে মানে আমি পারছি না কিছু কারণে। যে কারণ হচ্ছে, ধরো ফুটবলের যে নিয়ম পরিবর্তন হয়েছে, সেটা অনেকটা কিন্তু পেলে মারাদোনার থেকে মেসির পক্ষে গেছে। যেরকম আগে আমরা এখন বিহাইন্ড ট্যাকেল করলেই যে ফাউল হয়ে যাচ্ছে, পেলেকে মারাদোনাকে কিন্তু সেই সব অ্যাডভান্টেজটা পায়নি। তারপরে বল এখন এত মানে অ্যারোডাইনামিক যেভাবে বল আছে, বলের গতি অনেক বেশি, শুটিং অনেক পারফেক্ট হয়, সুইং বেশি হয়। তো এই জিনিসগুলো, এবং মাঠ, পেলে মারাদোনার সময় মাঠের কোয়ালিটি আর এখনকার মাঠের কোয়ালিটিও কিন্তু অনেক তফাৎ আছে। একটা দেখো, যে আমি যেটা যে নিয়মের পরিবর্তনটা, যে ওয়ার্ল্ড কাপে মারাদোনার এগেনস্টে যতগুলো ফাউল হয়েছে, মেসি কিন্তু তার অর্ধেকও মেসির এগেনস্টে ফাউল হয়নি। এবং এই যে নিয়মের পরিবর্তনটা, এটা ডিফেন্ডারদের কিন্তু অনেকটা না মানে তারা দ্বিধায় থাকে যে আমি ট্যাকেলটা করলে হয়তো পেনাল্টি হয়ে যাবে। এই নিয়মগুলো অবশ্যই মানে মেসির পক্ষে যাচ্ছে। কিন্তু মানে বলবো যে পেলে, মারাদোনা, মেসি। তুমি যেটা বলছো সেটা তো অধিকাংশ ব্রাজিল সমর্থক আর পর্তুগালের সমর্থকদের বক্তব্য। না, পর্তুগালের সমর্থকদের তো হচ্ছে না, রোনাল্ডোকে তো আমি আনছিই না এখানটাতে। না, এটা ঠিক। খেলা তো অনেক চেঞ্জ হয়েছে। তখনকার দিনে ফুটবলটাও কিন্তু অনেক স্লো ছিল, এত ফাস্ট ফুটবল ছিল না। না, অবশ্যই তখনকার দিনেও একটা, ওটাও তো একটা অ্যাডভান্টেজ। একটা প্লেয়ারকে কাটিয়ে নিয়ে গেলে সেই প্লেয়ারটা কিন্তু সামনে আসতো না। কিন্তু এখন যেটা হচ্ছে, একটা তুমি প্লেয়ারকে ধরো কাটিয়ে নিয়ে গেলে সেই প্লেয়ারটা ট্রানজিশন অনেক ফাস্ট হয়ে গেছে। একদম। না, সব ঠিক আছে, ট্রানজিশন ফাস্ট হয়েছে। কিন্তু যে এই বাঙালিদের আড্ডা হচ্ছে একটা মানে তর্কাতর্কি হবে না একটা বিষয় নিয়ে, সেটা তো হতে পারে না। আরেকটা যেটা আমি বলতে পারছি না, মেসি অবশ্যই, মেসি একটা সূর্যের মতো, যে যখন খেলছে পুরো চারপাশ ঢাকা পড়ে যায়, শুধু মেসির আলোটাই দেখা যায়। কিন্তু যে জিনিসটা হচ্ছে, যে আমরা বড় হয়েছি পেলে, মারাদোনা এটা শুনে, ওই বাল্য প্রেমটাও না আমাকে মেসিকে সেরা বলতে দিচ্ছে না।
বাল্যপ্রেম এমন একটা জিনিস যে ওটাকে সেরা বলতে দিচ্ছে না, কিন্তু অবশ্যই মানে বলা যায় যে যা মেসি যা করে যাচ্ছে সেরা বলতেই হয়, কিন্তু বাল্যপ্রেম এবং কিছু মানে ফুটবলের নিয়ম এগুলো চেঞ্জেস হয়েছে, এটা বলতে মানে ঠিক পারছি না। আচ্ছা, একটা প্রশ্ন, এই যে সেরা যখন আমরা বাচ্ছি, শুধু কি তার খেলা দেখছি না, অ্যাজ এ মানুষ কেমন বা অন্যান্য জিনিসগুলো কি, সেগুলো কি কাউন্ট করে? এটা একটা আমার কাছে প্রশ্ন আছে। আমিও 86 সাল থেকে, যখন আমি 82 সালে, আমার 81 সালে আমার বাড়িতে ইসি টিভি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যখন এসছে, পাওলো রসির খেলা ওই দূরদর্শনে দেখাতো, ক্লিপস দেখেছিলাম। তারপরে 86 সাল থেকে ডাইরেক্ট খেলা দেখছি মেসির। ওই তখন মারাদোনা 86 সাল থেকে যত বেশি মানে খেলতে এসছে। কিন্তু আমার মনে হয়েছে যখন মানে আমরা যখন একটা খেলোয়াড়কে বিচার করব, নিশ্চয়ই তার খেলা, তার সাথে সাথে অ্যাজ আ হিউম্যান বিং মানুষ কেমন, এটা কিন্তু আমার মনে হয়, আমার কাছে সেটা কাউন্ট করে। আর লংজিভিটি, মানে কতদিন খেলেছে, মানে সেটা তো মানে মেসি যদি এখন মানে বললাম আরেকটা কারণ কন্ট্রিবিউশন। এই বাল্যপ্রেমটাই না হয়তো 39 বলতে দিচ্ছে না, কিন্তু বাকি তো জিনিসগুলো তো অবশ্যই আছে। যে আমি এতদিন খেলছে, এতজনের মধ্যে গোল একজন অ্যাসিস্ট, ড্রিবল করলো। হ্যাঁ আঙ্কারা মেসির বিরুদ্ধে তো একজন তো না, এরা আছে, বিরুদ্ধে- আছে। না, না, বিরুদ্ধে আছে, তুমি বলিনি। একটু- তুমি একটু আমি খোঁজ চালাও, পেলেকে আছে, এখানে বসে আছে যে মানবে না এই কথা, মেসি সর্বকালের সেরা মানবে না। না না বসে আছে। মানার ব্যাপারটা না, লুকিয়ে আমি বসে বলছি সর্বকালে সেরাদের মধ্যে একজন, পেলে, মারাদোনা, মেসি এক লেভেলে, মানে একদম এগিয়ে রাখতে পারছি না, তার পিছনে বাল্যপ্রেমটাও কাজ করছে। দেখো আমরা মারাদোনা, আমি মারাদোনাকে শ্রেষ্ঠ বলছি মানে এটা নয় যে মেসি খারাপ ফুটবলার, তা তো নয়। মেসি এই সময়কার মধ্যে শ্রেষ্ঠতম। তা আমি বলছি যে আমি পুরোটা দেখতে আরো কিছুদিন দেখি, কিন্তু মেসি এবং মারাদোনা দুজনের মধ্যে মিলও আছে। দুজন তো বাঁ পায়ের প্লেয়ার, এবং যে স্কিল আমরা মারাদোনার কাছ থেকে দেখেছি সেটা কিন্তু মেসির মধ্যে আছে, কিন্তু মারাদোনার মধ্যে আর একটা কিছু, একটা এক্স ফ্যাক্টর ছিল মনে হয় আর কি, সেখান থেকেই বলা। কিন্তু এরা কিন্তু তিনজনেই গ্রেট। এবং তুমি যদি আমরা আলোচনা করি তিনজনের মধ্যে, আমরা যদি সেই সময় ফুটবল দেখি, ওই বাল্যকাল বললে, সেই সময় ব্রাজিলে এরকম বহু প্লেয়ার ছিল যাদের দেখলাম আমরা, সাদা পেলে, জিকো ছিল, তাকে দেখলে পাগল হয়ে যেতাম, তার যা স্কিল ছিল। এর রোনাল্ডো, হ্যাঁ রোনাল্ডো, কত প্লেয়ার ছিল, মানে বলে বলে বলা যায় আর কি। কিন্তু মেসি একটা অন্য জাতের প্লেয়ার, অন্য শিল্প ফুটবলার, এটা বলাই যায়। কিছু বলে মনে না, আমি অ্যাজ এ কোচ পয়েন্ট অফ ভিউ বলছি, প্লেয়ার নয় কোচ, তাই তো? কোচ হিসাবে আমি এখন আসছি। উনি যেটা বললেন মেসি কেন শ্রেষ্ঠ রাখতে পারছেন না, আরও প্লেয়ার আছে, এখন না অনেক ট্যাকটিক্যাল হয়ে গেছে। এখন কেভ তৈরি করা হয় প্লেয়ারদের জন্য। আগে যেটা দীপঙ্কর বলছিল, 1v1 রিভিল করার পরে এই যে পেছনের প্লেয়ার কিন্তু আসে, আমি দেখেছি ম্যাচগুলো, আমি রেকর্ডিং দেখেছি। এবং আমরা এখন কোচ হয়েছি, যখন শেপ রাখবে না, 5 ডিফেন্স, 4 মিডফিল্ড, তারপরে একজন, এই যে কেভ তৈরি করা হয় আর ভিডিও অ্যানালাইসিস করা হয়। অফকোর্স তখনকার দিনে ফুটবল ফাউল ছিল না, ফাউল দিত না, কিন্তু এখন মেসি কোন দিকে যাবে এ থেকে বোঝা যায়। আমি বিলিভ করুন, আমি নিজেদের ক্ষেত্রে বলছি, আমরা জানতাম না ভিডিও অ্যানালিসিস কি। আমি আইএসএলে যাওয়ার পরে জেনেছি ভিডিও অ্যানালিসিস কতটা একটা কোচকে হেল্প করে, একটা প্লেয়ারকে হেল্প করে। সেখানে কিন্তু আজকে আমরা ক্রিকেটেও যেটা এসছে, আগে সেটা ছিল না, যেটা আমরা আলোচনা করছি। অফকোর্স আপনার বাল্য সময় আপনি অফকোর্স মারাদোনাকে আগে রাখবেন, কিন্তু আমরা যতটা কোচ হিসাবে যেগুলো শিখেছি বা জানছি, আমরা ফুটবল প্লেয়ার হিসাবে জানিনি। কিন্তু আমরা এখন বুঝতে পারছি কি একটা ভিডিও অ্যানালিসিস একটা কোচকে বা একটা প্লেয়ারকে কতটা ডেভেলপ করে। আর একটা, আমি ধরুন কালকের ম্যাচেই, আমি আগেনস্ট মোহনবাগান ম্যাচ ছিল, আমি সায়ানের কিছু ক্লিপিংস দেখেছি, আমি কোন দিকেও যাই। কালকে সায়ান লাস্ট ম্যাচে বেস্ট প্লেয়ার স্কোর করেছে, আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, কালকে নড়তে দিইনি আমি, বিকজ অফ তার ভিডিও দেখে নড়তে পারিনিও। একজন ড্রিবল করছে আর একজন গিয়ে বল কেটে নিয়ে চলে যাচ্ছে। প্রথমেই বলেছি ফার্স্ট বল যখন ধরবে, ফার্স্ট বল উড়িয়ে দাও বলের সাথে, তারপরে খেলো। এটা হচ্ছে এখন ভিডিও অ্যানালিসিস। আপনি আপনার জায়গা দিয়ে আপনি সেরা, দাদার জায়গা দিয়ে না না আমার বক্তব্যটা না ভুল ব্যাখ্যা হয়েছে। আমি মেসি বলছি না, আমি আপনি যেটা বলছেন একদম পারফেক্ট। না 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 আমি মেসিকে পিছিয়ে রাখছি না, আমি এক আসনে রাখছি। আচ্ছা, আমি একটু অনির্বাণদার কাছে আসি। অনির্বাণদা, আমরা ফুটবলের গভীরতায় থাকছি, সব কিছুই চাইছি আমরা এই আলোচনার মধ্যে। আগে যেভাবে খেলা দেখতাম আমরা, ক্লাবে খেলা দেখা,
বা একটা পরিবার সবাই দেখা, সেগুলো কিন্তু ভেঙেছে। এখন দেখা যায় স্ক্রিন কাস্ট করে 4টে শহরে 4টে বন্ধু বসে আছে, তারা একসঙ্গে খেলা দেখছে, উপভোগ করছে। ফিফা নাইটস করছে, একসঙ্গে 4টে ম্যাচ দেখছে, বন্ধুরা খাওয়া দাওয়া করছে, সন্ধ্যা থেকে খেলা শুরু হচ্ছে, ভোর পর্যন্ত একসঙ্গে খেলা দেখছে। এটা বদলেছে কিছুটা, এটাকে আপনি কিভাবে দেখেন? সবচেয়ে হ্যাঁ অবভিয়াসলি মানে আগেই যৌথ পরিবার যখন এটা ভেঙে বলবেন, গেল- তারপর আপনার যেটা ইচ্ছা হচ্ছে সেটা বলবেন। না না সে বেশ, হ্যাঁ মানে অন্য আমাকে একটা জিনিসে খুঁচিয়েছে। না মানে এই যৌথ পরিবার ভেঙে ওর যাওয়া- কাছে তো আসবো, সর্বকালের সেরা ওর কাছে অন্য কেউ। হ্যাঁ অবশ্যই আসবো। তুমি কিছুদিন আগেই আমাকে বলেছো, যাকে হ্যাঁ যৌথ পরিবার ভেঙে যাওয়ার ফলে ওই একসঙ্গে ওই আমারও প্রথম 86, আমিও প্রথম 86 দেখলাম এবং ঈশ্বরকে দেখলাম। হ্যাঁ ঈশ্বর, একমাত্র ঈশ্বর আমার কাছে 86 জন। তো তো ফলে ওই একসঙ্গে, এবং আমি থাকতাম হচ্ছে উড়িষ্যার একটি ছোট টাউনে থাকতাম। তো ফলে সেখানে অবভিয়াসলি সবার বাড়ি বিশ্বকাপের দুদিন আগে আমাদের বাড়ি ওই শাটার দেওয়া ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি আসে, অ্যান্টেনা লাগানো হয়। কি আমি জানতাম না, তারপর দেখলাম যে ওই ওই হতো না অ্যান্টেনায় কাক বসে গেলে নিচে এরকম করে বুড়ু চাকারা কাঁপছে, হ্যাঁ কাঁপে। তার মধ্যে থেকে ঈশ্বর দর্শন আমার প্রথম। তো ওই যে রাত্রির বেলা খেলা হতো আগেন মেক্সিকো, আমার পরের দিন আমি ছোট, পরের দিন স্কুল 7টায়, ঘুম পাড়িয়ে দেওয়া মানে ওই বলা হতো যে যাও ঘুমো, এবং আমি দেখতাম যে আমার মা রসনা নিয়ে ওই আশেপাশের আত্মীয় স্বজন কয়েকজনরা চলে এসছেন একসঙ্গে খেলা দেখবে। তো আমি দেখতাম যে রাসনা মানে প্রথমে রাসনার দিকে যেত, 12:30টার সময় রাসনা নিয়ে কাঁধে দিতে যাওয়া হচ্ছে, আর আমি পাবো না অবভিয়াসলি। কিন্তু তারপর যখন ছুটির দিনগুলো আমি বসে দেখলাম যে আশ্চর্য একটা লোক খেলে বেড়ায়, হ্যাঁ মানে তো ওইটা তো মিস করি অবশ্যই। এখন একা সেজন্য ঢুলুনি চলে আসে কিছু ইয়েতে, কারণ একা দেখতে হয়। তো ফলে এইটা একটা অবভিয়াসলি চেঞ্জ তো হয়েছে, কিন্তু এইটাও কি ঠিক নয় যে 4 জন বন্ধু যদি 4টে জায়গায় বসে স্ক্রিনকাস্ট করে দেখে, তার মানে আসলে একটা ফুটবল যৌথতা তৈরি করে দিচ্ছে তো কোথাও একটা আলাদাভাবে। তো এইটা একটা। আর আরেকটা হচ্ছে যে আমি বলি তাহলে ইচ্ছা, যেটা ইচ্ছা মানে আমার, হ্যাঁ অবভিয়াসলি মানে আমি যাদের সঙ্গে বসে আছি তাদের সামনে টেকনিক্যাল জিনিস নিয়ে কথা বলে দৃষ্টতা। আমরা কিন্তু ফুটবলাবলির মধ্যে আছি। এক্স্যাক্টলি, সেখানে বুঝতে হবে তো যে কতটা বলা উচিত এবং কাদের সামনে কি বলা উচিত নয়। না আমি বলছি যে মেসি অবভিয়াসলি মানে আমি কেইবার না মানার যে মেসি অপূর্ব, অনবদ্য, ভিন গ্রহের মতন খেলেন। কিন্তু আমি আরেকটা জিনিস বলবো, এটা তো একটা বিজনেসও। এই যে গোট, এটা তো একটা বিজনেস। এটা কি এই যে তৈরি মানে তাতে মেসির কোনো দোষ নেই। মেসিকে যদি কেউ এটা তুলতে চায় সেটা তো মেসির দোষ হতে পারে না। তা আমি বলছি যে একজন গ্যারিনচা, আমরা যাদের কথা পড়েছি, একজন ডি স্টিফানো কিংবা একজন জর্জ বেস্ট কিংবা একজন গ্যারিনচা কিংবা ওদিকে জাইরজিনো যদি ধরি, বা পুস্কাস তো বটেই, ইউসেবিও অ্যাবসলিউটলি। এইবার এই মানুষগুলোকে এমনকি আমি বলছি ববি চার্লটন, আমরা যা পড়েছি অমুক তমুক, তারা জাস্ট বিজনেসের বা তাদেরকে নিয়ে স্ট্র্যাটেজাইজ করা হলো না বলে এরকম কি নয় যে তারা এই পর্যায়ে পৌঁছতে পারলেন না। হয়তো হতে পারতো যে মেসির সঙ্গে যুদ্ধ যদি তেমন যদি একটি যুদ্ধ হতো তাহলে হয়তো মেসি জিততেন, হতেই পারত, কিন্তু আবার নাও তো হতে পারতো। তাহলে এই যে একটা জিও80, হ্যাঁ মানে গ্রেটেস্ট অফ অল টাইম, আমি ছাপ্পা মেরে দিলাম। কে বলতে পারে যে এরপর আরেকজন আসতে পারে যে আরো বেটার, মানে তাহলে তো হতে পারে। জিও80 তো একজনই হতে পারে, বারে বারে জিও80 চেঞ্জ হয়ে যাচ্ছে, এইটা খুব অদ্ভুত। ফলে মেসির বিরুদ্ধে যাওয়ার মার্কেট তো প্রোডাক্ট খুঁজবে, মার্কেট তো প্রোডাক্ট খুঁজবে। এক্স্যাক্টলি, তার মানে মেসি কিন্তু মানে তার মানে আমি বলছি মানে আমার অনুমান কিছুটা, কারেক্ট মি ইফ আই এম রং, যে এই জিও80 হওয়া কিন্তু মার্কেট পুশ অনেকটা রয়েছে। তার ট্যালেন্ট নিয়ে তো কোনো কথা নেই অবভিয়াসলি। মারাদোনা আগে লড়াইয়ে যেতে চাই না, কিন্তু এই অনিলাবদা আপনি যেটা বললেন এটা সাংঘাতিক। আমি এটা খুব সামান্য কোথাও এটা পড়েছিলাম যে মারাদোনার চাপটা, তার মানে কোথাও কি মেসিও বিশ্বাস করতেন মারাদোনা আসলে তার চেয়ে বড়, তাহলে চাপ কেন থাকবে? যেহেতু ওয়ার্ল্ড কাপ পাইনি বলে এই চাপটা ছিল মেসির কাছে। মেসি মারাদোনার এই জন্য কম্পেয়ার করতো যে মেসি যতক্ষণ ওয়ার্ল্ড কাপ পাবে না, আমি দেখেছি পেপারসে দেখেছি বা সোশ্যাল মিডিয়া দেখি, যতক্ষণ পাবে না তাই সে ততক্ষণ মারাদোনাকে ছুতে পারবে না। এই প্রেশারটা ডেফিনেটলি ওর উপরে ছিল। এটা আমরা যখন আমরাও বলতাম বা আমার বন্ধুবান্ধব বলতো, যেহেতু আমি নিজে বার্সেলোনা ফ্যান প্লাস হচ্ছে মেসির ফ্যান, যা সব গোল দেখেছি মেসির, মানে আমি মুগ্ধ, রাত্রে ওর জন্যই জাগতাম।
এই প্রেশারটাও সবসময় থাকতো কি না না, আমি গ্রামে যখন থাকতাম বারাইপুরে তখন বলতো না 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 মেসি কোনো প্লেয়ারই না, বিকজ অফ মারাদোনা যতক্ষণই না হবে ওয়ার্ল্ড কাপ না পাবে ততক্ষণ মেসি মারাদোনাকে ছুতে পারবে না। এই প্রেশারটা ডেফিনেটলি সবসময় ছিল। আচ্ছা, আমি ঋষভের কাছে আসবো, আমি তার আগে আমি দীপুদার কাছে একটা প্রশ্ন আমি নিয়ে আসছি। লিওনেল মেসি তখন আর্জেন্টিনাকে কাপ দিলেন যখন ক্লাব ফুটবলে তিনি শেষ। বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে 8টা গোল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন, এবারে তাকে অপেক্ষাকৃত কৃষক লিগে যেতে হবে, তারপরে তিনি আর্জেন্টিনার হয়ে খেললেন পৃথিবীর সেরা ফুটবল। কিভাবে সম্ভব? ধরো এতক্ষণ অনেক বিতর্ক হচ্ছে, তার মধ্যেও আমি বলি, হ্যাঁ, এই প্রশ্নের উত্তর দিতে হবে, এটা কিভাবে সম্ভব হলো? এটা আমি কৃষক লিগে খেলি, আমি আমেরিকায় খেলি যেখানে লিগটাই হয় না, তারপরে সে কি করে লিওনেল মেসি হয়? তাকে তো শুধু অংশগ্রহণ করার কথা ছিল। আমার কথার বক্তব্যটা অন্য আছে। আমি মেসিকেও কাছ থেকে দেখেছি, মারাদোনাকেও একদম কাছ থেকে দেখেছি। মারাদোনার মানে বাঁপাটা ধরার সুযোগ পেয়েছি, বাপাটাও ধরেছিলাম গিয়ে, ওনার ঘরে গিয়ে বললাম উনি বললে তুমি কি চাও? তাই বললাম আমার একটাই ইচ্ছা আছে, আপনার বাপাটাকে একটু ধরতে পারি? তা উনি খালি গায়ে ছিল ঘরের মধ্যে, খুব জোরে হাসলো, হেসে একটা চেয়ারের উপর এসে বাপাটা দিল, আমি গিয়ে হাত দিলাম বাপায়, দিয়ে বললাম ভগবানের পা ধরেছি। ইন্টারপ্রেটারকে বললাম, ইন্টারপ্রেটার আবার বললো যে আমি বললাম যে ভগবানের পাটা ধরলাম, এরকম ভাবে বলেছি। আমি একজনকে চিনি, তিনি মারাদোনার সঙ্গে প্রথমবার দেখা করে বলেছিল আমি পাটা ধরতে চাই, গিয়ে ডান পাটা ধরেছিল। বুঝতে পারেনি। না, তবে এই যে এত বিতর্ক হচ্ছে তার মধ্যে থেকেও যে মারাদোনা আর মেসিকে নিয়ে যার বিতর্ক আছে, পেলে 3টে বিশ্বকাপ জিতেছে, 3খানা বিশ্বকাপ জিতে পেলে আছে, তারপরেও আর্জেন্টিনা সাপোর্টাররা বলে ওটা নাকি জুলের টিমে, ওটা আলাদা। না, তারপরেও যে মারাদোনা আর মেসিকে যুব ভারতীতে দুজনকে আমি দেখেছি একই জায়গায়। মারাদোনার ম্যাচটাও আমি খেলছিলাম, মাঠে ছিলাম, আবার এই মেসি যে কদিন আগে আসলো সেই ম্যাচটাতেও আমি মাঠে ছিলাম এবং একই রকমভাবে খেলছিলাম আমরা, মেহতাব দীপঙ্করও ছিল। তো মারাদোনা সেদিন এই একই রকম লোক ছিল মাঠে, একই এরকম সারা মাঠে আরও বেশি লোক ছিল, আরও বেশি দর্শক ছিল, কিন্তু মারাদোনার ক্যারেক্টার আর মেসির ক্যারেক্টার যে আলাদা একটা জায়গায়, সেটাও ওই দিন আমরা বুঝলাম। মারাদোনা কিন্তু ওই মানুষের মধ্যে নিজে ধাক্কা মেরে মাঠে ঢুকে গেল, আমরা মাঠে খেলছিলাম, খেলাটা বন্ধ হলো, এসে সবার সাথে হাত মেলালো, আবার নিজেই মাঠ ঘুরে নিল। আর মেসি কিন্তু ওর সাথে যারা ছিল তাদের সাথেই থাকলো, মানে ওই যে শৃঙ্খলা থেকে বেরোলো না। মানে মেসি, আমার মনে হয়েছে যে মেসি অবশ্যই পৃথিবীর সেরা খেলোয়াড়, আর কিন্তু মারাদোনা আর মেসি দুজনের আলাদা আছে। মারাদোনা হচ্ছে আমাদের অনেক পাশের বাড়ির লোক, মারাদোনা আমাদের কাছের লোক, মেসি অবশ্যই সেরা প্লেয়ার, কিন্তু মেসি একটা, মেসি তো এলিয়েন সবাই জানে। হ্যাঁ, মেসি একটা তৈরি করা। দীপেন্দু, এটা কিন্তু মেসির দোষ না, দোষটা হচ্ছে সারাউন্ডিংসে যারা রয়েছে তারা মেসিকে মিশতে দিচ্ছে না। এটা একটা প্রোটোকল, এই প্রোটোকলের মধ্যে দিয়ে এখনকার প্লেয়ারদের বলো, আর্টিস্টদের বলো, যারা সেলিব্রিটি মানুষ তাদের কিরমভাবে ঘিরে রাখে ব্র্যান্ডে। আগে কিন্তু এটা কিন্তু কিছুটা দেখানোও বটে, উনি ওর মন হয়তো চাইছে মানুষের সঙ্গে হাত মেলাতে, হ্যান্ডশেক করতে, কিন্তু ওকে মিশতে দেবে না। এটা একটা মানে আমার মনে হয় এটা একটা প্রোটোকল, সেইটা দিয়ে তুমি বিচার করলে একটু অন্যরকম হয়ে যায়। ওইটা বিচার করি না, আমার বক্তব্যের সাথে যে মারাদোনাটা আমাদের আবেগের মধ্যে আছে, ভালোবাসার মধ্যে আছে, আর মেসি আছে অবশ্যই সেরা প্লেয়ার, কিন্তু মেসি, আমি মারাদোনাকে এগিয়ে রাখবো। মারাদোনার ক্যারেক্টারটা তো অন্যরকম ভাবে মিশতো আর কি, সবকিছু ছাড়িয়ে চলে যেত। বাপাটা ফিদেল কাস্ট্রোকে দান করেছেন, হ্যাঁ, অন্যরকম ক্যারেক্টার তো, ওর জীবনটাই তো উচ্ছল, মারাদোনার জীবনটাই তো উচ্ছল, তো নিজের মতন বোহেমিয়ান ক্যারেক্টার। ঋষভের কাছে আসি, ফুটবলটা যদি একাডেমি অফ ফাইন আর্টস হয়, ফাইন আর্টিস্টটাকে? ফাইন আর্টিস্ট তো অনেকেই আছেন, তবে আমার মনে হয় দ্য পিওরেস্ট আর্টিস্ট, যার মধ্যে কোনো খাদ নেই, সেটা হচ্ছে মেসি। এই মুহূর্তে সারা বিশ্বের যারা ফুটবল পণ্ডিত তারা কেন মেসিকে সর্বকালের, এখনো অবধি, নিশ্চয়ই এরপরে আমার মনে হয় এমবাপে আরও 2টো বিশ্বকাপ পাবে, সে আরও বেশি গোল করবে, ইয়ামাল আছে, তারপরেও নিশ্চয়ই ফুটবল আরও চেঞ্জ হয়ে যাবে আজ থেকে 10 বছর পরে, পুরোটাই কোনো রেফারি থাকবে না, হয়তো পুরোটাই টেকনোলজি হয়ে যাবে, উই ডোন্ট নো,
যে প্লেয়াররা কিভাবে আসবে। তবে আমার মনে হয় এই যে আমি দেখো একটা টি শার্টে আমি একটু দাঁড়িয়ে দেখাই, এই ক্রিয়েশন অফ অ্যাডামের মাইকেল অ্যাঞ্জেলোর বিখ্যাত পেন্টিং, দুটো হাত, তো আমার মনে হয় একটা হাত ঈশ্বরের, একটা হাত মেসির, ওই দানটা ওকে করা হয়েছে। এবং সব সময় সবকিছু এই যে এত কন্ট্রোভার্সি, আমরা এত কথা বলছি, মানে এটাও কি হ্যান্ড অফ গড? এটাও হ্যান্ড অফ গড, ডেফিনেটলি ডেফিনেটলি। এবং যেটা মনে হয় যে দেখো ওই বিল শ্যাঙ্কলি বিখ্যাত ইংলিশ কোচ একটা উক্তি করেছিলেন যে ফুটবল ইজ নট অ্যাবাউট লাইফ অ্যান্ড ডেথ, ইটস বিয়ন্ড দ্যাট। এবং সেইটাই মনে হয় যে এই যে সময় আমরা চারিদিকে দেখছি অনেক রকম অনিশ্চয়তা, অনেক রকম পলিটিক্যাল কনন্ড্রাম চলছে, অনেক রকম যুদ্ধ চলছে অনেক জায়গায়, অনেক দেশ অর্থনৈতিকভাবে হয়তো ততটা সচ্ছল নয়, তারা সবাই কিন্তু মিলিত হয়ে যাচ্ছে এই ফুটবল দিয়ে, বিশ্বকাপ দিয়ে। তুমি দেখো ইন্ডিয়া, যেটা মেহতাবদা প্রথমেই বলেছেন যে আমাদের ফুটবল নিয়ে কথা বলা, কিন্তু আমাদের এখানে ফুটবল পাগল মানুষ তো সবাই। তাহলে পাড়ায় পাড়ায় আর্জেন্টিনার পতাকা, ব্রাজিলের পতাকা, গ্রাফিটি, এরকম আমাদের দেশ ফুটবল বিশ্বকাপ খেলেও নি কখনো, কিন্তু এই উন্মাদনা সারা বিশ্ব জুড়ে সবসময় ফুটবলকে নিয়ে আসে। এবং তার জন্য এই যে বিপণন, যেটা অনির্বাণদা বলছিলেন যে বিপণন একটা তৈরি করা হয়েছে মেসিকে কেন্দ্র করে, মেসিকে কেন্দ্রভূত করে, কিন্তু সেইটা আমার মনে হয় মেসি অর্জন করেছে তার নিজস্ব যোগ্যতায়। এবং খুব ডিফিকাল্ট হয়, আমরাও যারা পারফর্মিং আর্টিস্ট এবং যারা ফুটবলার, তাদের সাথে সবসময় একটা প্রেশার থাকে, দর্শক কি বলছে, মিডিয়া কি বলছে, বাড়ির লোক কি বলছে, আমার কালকে কি করে কি হবে বাড়িতে, অনেক প্রেশার থাকে মানুষ হিসাবে। সেই সব কিছুকে কাটিয়ে আমি শুধু ফুটবল খেলছি এবং উত্তরোত্তর আরও বেটার হচ্ছি। এই যে বিশ্বকাপ পাইনি, আমি চলে গেলাম আমেরিকান লিগে, ডাজন্ট ম্যাটার, আমি বিশ্ব স্টেজে কি করছি এসে, সেইটা একটা খুব বড় বিষয় আমার মনে হয়। এবং সেইটা মেসি বারংবার করে চলেছে। এবং আমার একটা খুব মনে হচ্ছে 86 বিশ্বকাপের কথা, আমি তো 86-তে জন্মাইনি, কিন্তু টিভিতে আমি বহুবার ওই হাইলাইটস দেখেছি, ডকুমেন্টারি দেখেছি 1986 ওয়ার্ল্ড কাপের, বহুবার দেখেছি। এই ইংল্যান্ড আর আর্জেন্টিনার সেই বিখ্যাত, তখন বোধহয় ফকল্যান্ড ওয়ার চলছিল, সেই জন্য পুরো আর্জেন্টিনার টিমটা তেতে ছিল। আমি এই বছর সামহাও আমার মনে হচ্ছে যে ওই আর্জেন্টিনা টিমটার মধ্যে না সেই 86-এর সেই সেই ব্যাপারটা, সেই এসেন্সটা, যে আমরা কিছু একটার জন্য লড়ছি, সেই লড়াইটা মেসির জন্য। আমার মনে হয় যে মেসি যে একটা প্লেয়ার, প্রায় যতবার করবে আর কি, মানে ওতে তো কোনো মানে শেষ নেই। এবং সেই জন্যেই আমি বলছি যে মেসি ওই রকম, যেটা মারাদোনাও করেছিলেন, যে খুবই অ্যাভারেজ টিম নিয়ে 1986 ওয়ার্ল্ড কাপ কিন্তু জিতেছিল। 1986-এ বেটার টিম ছিল, ব্রাজিল ছিল, ফ্রান্স ছিল, অনেক বেটার টিম ছিল, জার্মানিও অনেক বেটার টিম ছিল অন পেপার। কিন্তু ওই যে আমার মনে হয় যে ফুটবল তো পেপারে জেতা যায় না, ফুটবল মাঠে নেমে জিততে হয়। এবং সিনেমার মতন হিরো সবসময় একটু আন্ডারডগ হলে, এই যে যেটা অ্যালভিও বলছিলেন যে এই চারটে টিমের মধ্যে অন পেপার সবচেয়ে দুর্বলতম টিম আর্জেন্টিনা, যদি ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সের ক্ষেত্রে দেখা যায় অল ওভার পজিশনসে। কিন্তু তাদের এই যে মোটিভেশন, যে আমাদের কি আছে, আমরা মেসির জন্য, মেসির শেষ বিশ্বকাপ, চলো ওর জন্য খেলি, এই যে বাকি 9 জন প্লেয়ার, কোচ, সাপোর্টিং স্টাফ, তারা যে একটা মানুষের জন্য খেলছে, কারণ সেই মানুষটা পিওরেস্ট ভয়েস, সেই মানুষটা সবসময় কন্ট্রোভার্সি থেকে দূরে চলে গেছে। এবং এতগুলো বছর ধরে, যেটা মেহতাবদা পয়েন্ট আউট করেছিলেন অ্যাজ আ কোচ, যে এখন ভিডিও অ্যানালিসিস এসে গেছে, দেখায় 3 জন প্লেয়ারকে ওইটাই প্র্যাকটিস করানো হয় সারা সপ্তাহে, যে কীভাবে মেসিকে আটকাবে। তারপরেও মেসি বেড়াজাল ছিঁড়ে বেরিয়ে যাচ্ছে এবং বেটার করছে। অ্যাট অ্যান এজ যেখানে ম্যাক্সিমাম যাদের কথা বলা হয়েছে তারা এই এজ অবধি ফুটবল খেলেননি, পেলে 29 ইন্টারন্যাশনাল ফুটবল থেকে রিটায়ার নিয়ে নিয়েছিলেন। বাকি প্লেয়াররাও কেউ চোট, কেউ আঘাত, অনেক অনেক ফ্যাক্টর হয়েছে। কিন্তু এই যে লঞ্জিভিটি, যেখানে সেটা ক্রিস্টিয়ানো রোনাল্ডোকেও আমি বলবো সাধুবাদ দেব, দ্য এজ অফ 41 এখনো কম্পিটিং ইদানিং সমস্ত এই সময় এবং ফুটবলটা অনেক বদলে গেছে। তো এখন যেটা আগে বলছে, আগে মারপিট হতো অনেক বেশি, মাঠ অনেক খারাপ ছিল, এখন অনেক বেশি ট্যাকটিক্যাল। এখন কোনো ছোট টিম বলে কেউ কিছু নেই। না হলে এই বছরে আমার কাছে উইনার হচ্ছে কাবো ভার্দে, যেই দেশটা প্রথমবার বিশ্বকাপ খেলছে, তারা কিন্তু এই দুটো ফাইনালিস্ট টিম আর্জেন্টিনা, স্পেন, তাদেরকে 90 মিনিটে খেলায় হারাতে পারেনি। সো এই যে ফুটবলের যে মজাটা, এবং এইটা থাকবে, এই তর্কও চলতে থাকবে, মেসি গোট না কাও না হোয়াট এভার, বাট আই থিঙ্ক বাঙালির তো আঙ্কারা তর্ক আছে, ওইটা আঙ্কারা তর্ক চলতেই থাকবে। বাট এই মুহূর্তে আমার মনে হয় যে সবচেয়ে বিশুদ্ধ কণ্ঠ যদি ফুটবলের হতে, সব থেকে বিশুদ্ধ অ্যাডভার্টাইজমেন্ট, সেটা ডেফিনেটলি লিওনেল মেসি।
অ্যাডভার্টাইজমেন্ট বললো, মেসি কি মানে মার্কেটিংয়ের মানে প্রোডাক্ট? আমাদের অর্ণ বা অনির্বাণ দা এই প্রশ্ন তুলে চুপ করে গেল। এই সময় আর বলবো আর একটা ফাইনাল। মানে আমি তোমাকে কোনো প্রশ্ন করিনি, তুমি যা ইচ্ছে বলো। আমি বলছি যে মেসি মার্কেটিং এর প্রোডাক্ট কিনা তার থেকেও বড় কথা হচ্ছে ফুটবল বা যে কোনো প্রফেশনাল স্পোর্টসের একটা পরিবর্তন এসছে, তার সাথে বিভিন্ন ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট বা বিভিন্ন কিছু এসে গেছে। কিন্তু আজকে যে বিষয়টা নিয়ে হচ্ছে যে ওনাদের জেনারেশনে যেরকম ওনারা মারাদোনা বা পেলের খেলাটা দেখে এসছেন, ওনাদের একটা ইমোশন জুড়ে গেছে, আমরাও কিন্তু সেই ছোটবেলা থেকে বা মানে একদম স্কুল লাইফ থেকে মেসির খেলা দেখতে দেখতে না আমাদের মধ্যে ওই ভাবনা চিন্তাটা এসে গেছে মেসি সর্বকালের সেরা। এবং আমার এখনো মনে পড়ে যাচ্ছে, কারণ টেকনিক্যাল কথা আমার যাওয়া উচিত না, যে সমস্ত মানুষরা বসে রয়েছেন, যে গুয়ার্দিওলা একবার তখন উনি ম্যানচেস্টার সিটির কোচ ছিলেন এবং ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি কি ডিফেন্সিভ সিস্টেম রেডি করছেন যেটার মাধ্যমে আপনি মেসিকে আটকাতে পারবেন, এবং গুয়ার্দিওলা বলেছিলেন যে পৃথিবীর এমন কোনো ডিফেন্সিভ সিস্টেম নেই যেটা মেসিকে আটকাতে পারে। সো এইটা হচ্ছে মেসির ক্লাস, যে কোচের আন্ডারে খেলে বা যার আন্ডারে খেলে মেসি সর্বপ্রথম একটা ওয়ার্ল্ড ক্লাস কিংবা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ প্লেয়ার এই পরিচয়টা পেয়েছেন, সেই কোচ সব থেকে বেশি তাকে চেনেন। এখানে সঞ্জয় দারা রয়েছেন বা মেহতাব দারা রয়েছেন যারা কোচিং করাচ্ছেন, সে যখন বলছে যে ওয়ার্ল্ডের এমন কোনো ডিফেন্সিভ সিস্টেম নেই যেটা মেসিকে আটকাতে পারে, ডেফিনেটলি এটা একটা ক্লাসকে বোঝায়। আর দ্বিতীয় কথা হচ্ছে যে সব থেকে বড় কথা, মেহতাবদাও ভিডিও অ্যানালাইসিসের কথা বলছিলেন, আমার একটা জিনিস কোথাও গিয়ে মনে হয় সেটা হচ্ছে যে আজকের ডেটে অনেক কিছু এই যে ফুটবলের নিয়ম যেরকম করা হয়েছে, সেরকম এই যে কথাটা উঠলো যে স্পন্সরদের চাপ বা বিভিন্ন কিছু, ধরো একটা প্লেয়ারের ওপর বিভিন্ন কোম্পানি যখন ইনভেস্ট করে তার যে বিজ্ঞাপনের যে বাজার মূল্য, সেইটাও কিন্তু ইন্টারন্যাশনাল আচ্ছা, প্লেয়ার। আমি এটা অনেকে প্রশ্ন তোলে, জাস্ট আমি তোমার কথা একটু ইন্টারাপ্ট করলাম। সেটা হচ্ছে মেসি যখন 2022 বিশ্বকাপ পেল, বুকে কাতার এয়ারওয়েজ, কাতারে বিশ্বকাপ ডেফিনেটলি। আর এবছরে যখন বিশ্বকাপ জিতছে মানে জেতার মুখে মেসি, তখন সে আমেরিকা লিগ খেলে। এগুলো কি অনির্বাণ দা কিন্তু এটা দুষ্টু হাসি দিচ্ছে এখানে। কেউ কিছু বলবে কি এটা নিয়ে? আমিও এটা নিয়ে ছোট্ট একটা বলা যায় যে ফিফার যে নিজস্ব ব্র্যান্ডস গুলো আছে তার 90% ব্র্যান্ডের এন্ডোর্সমেন্ট মেসি করে। তার মানে এই নয় যে খেলার ফলাফল বুকে অ্যাডিডাস দেখতে পেয়েছো? সব অ্যাডিডাস থেকে গাতোরাত থেকে আরো গুচ্ছ ইন্টারন্যাশনাল ব্র্যান্ডসের এন্ডোর্সমেন্ট, ব্র্যান্ড অ্যাম্বাসাডর মেসি। সেটা ঋষভ যেটা বললো সেটা যোগ্যতা অনুযায়ী হয়েছে। মেসির চেয়ে বড় প্লেয়ার কেউ নেই সেই কারণেই হয়েছে। কিন্তু তার মানে এই যে রেফারি বিতর্ক বলো, ফিফা বিতর্ক বলো, এগুলো তো চায়ের কাপে কিঞ্চিত তুফান তোলার আলোচনা বটেই, তো আদতে তো খেলাটা মাঠে নেমে খেলছে না, মেসি আমি যে প্রসঙ্গটার জন্য বললাম যে এই যে বিভিন্ন স্পোর্টসের কমার্শিয়ালাইজেশনের জন্য একটা প্লেয়ারের পিছনে কোটি টাকা বিনিয়োগ হয়ে আছে, এটাও কিন্তু কোনো না কোনো প্লেয়ারের কাছে গিয়ে একটা চাপ সৃষ্টি করে যে আমার ওপর এত টাকা ইনভেস্টমেন্ট হয়ে রয়েছে। এই প্রেশারটা নিয়েও কিন্তু চলতে হচ্ছে আজকের দিনের প্লেয়ারদের। ইনফ্যাক্ট মানে ধোনি রিটায়ার করতে পারছে না এই কারণে। আমি এটাই বলতে চাইছি, কারণ মানে ধোনি রিটায়ার করলে ওদের মানে মার্চেন্ডাইজ বোধহয় হাফের হাফ হয়ে যায়। শুধুমাত্র একটা কারণে ন্যাচারালি দেখো এগুলো থাকবেই। মানে গতবারেও কাতার এয়ারওয়েজ নিয়ে কথা হয়েছে, এবারেও হবে বিভিন্ন কথা, কিন্তু মানে এবারে কিনলে সব ভাঙিয়ে দিয়েছে আর কি। সেটা মানে কিন্তু আমার মনে হয় অন্য প্রশ্নগুলো আছে, মানে এটার সঙ্গে একটা প্রশ্ন যেটা জুড়ে যাচ্ছে সেটা হচ্ছে যে বেশ করা আর্জেন্টিনা ম্যাচে রেফারিং নিয়ে প্রশ্ন উঠেছে, সেটা কতটা ভালো কি হয়েছে, বা যারা টেকনিক্যাল লোক এখানে রয়েছেন তারা অনেক বেটার বলতে পারবেন। এই পয়েন্টটা নিয়ে আমি একটাই কথা বলবো, টেকনিক্যাল বিষয়গুলো তো যারা টেকনিক্যাল ইজ সুপেরিয়ার জিনিয়াস তারা বলবে, যে এই যেটা অর্ণদাও বলছিল যে রেফারিং হয়তো কিছু জায়গায় আমারও মনে হয়েছে কিছু সফট ফাউলস গেছে, কোনো কার্ড যেটা ইস্যু হওয়া না হলেও হয়েছে, খুব 50-50 খুব গ্রে জোনে, তো ওটা ওরকম ভাবে বলা যাবে না। তার রুল বুক খুলে তখন মানে ওটা খুব একটা ডাকওয়ার্থ লুইসের মতো ডাকওয়ার্থ লুইসের মতো, আর্জেন্টিনার পক্ষে যাচ্ছে। কিন্তু সাহেবদা আমি বলবো যে এত জোরে মাথা কিন্তু এ সত্ত্বেও আমি বলবো ইজিপ্ট যেই ম্যাচটা আর্জেন্টিনার সাথে খেললো 2 গোলে জিতেছিল, রেফারির ডিসিশন ইত্যাদি সবই মানছি।
আর্জেন্টিনাকে 3 গোল দিতে হয়েছে, 3 গোল তাদের দিতে হয়েছে, একটা না হয় পেনাল্টি হয়েছে, 2টো গোল তাদের দিতে হয়েছে, আগের দিনও 2টো গোল ওদের যেটা দিতে যে হয়েছে। গোলটা ক্যান্সেল হলো বা এসব যে গোলটা ক্যান্সেল হলো সেটা বিল্ড আপ জোনে ছিল গো একদম। না না, বিল্ড আপ ছিল, আমি বলছি ডিসিশনস গেছে, কিন্তু আমি বলছি উই ক্যানট টেক অ্যাওয়ে দ্য ফ্যাক্ট, আমি ব্রাজিল সমর্থক হয়ে বলছি, আমি কিন্তু হার্ডকোর ব্রাজিল সাপোর্টার হয়ে, যে তাদের এত তো সৎ 3টে গোল আর্জেন্টিনা করতে হতো। সাপোর্টার না, আর এত সৎ ব্রাজিল সাপোর্টার আমি দেখি। আমি একটা নেকেড আইতে বোঝা গেছে সালাকে যেটা ট্যাকেল করেছিল, ট্যাকলিকো বোধহয়, ওটা ফাউল ছিল কি? ওটা ফাউল ছিল না, বল পেছনে ছিল। না, ওই পেনাল্টিটা বলছি না, একটা সালা পেয়ে গেছিল, ইনিশিয়েট করলো, সামনে মার্টিনের ছাড়া আর কেউ নেই, দ্যাট ওয়াজ নট আ ফাউল। ওইটা জঘন্য ডিসিশন। আমার গোটা খেলা দেখে আমি যতটুকু বুঝেছি অভিজিৎ ওটা ওটা সালা গোল করে আসতো, শেষ হয়ে যেত না, না, আর্জেন্টিনার যেটা গল্প। একটা হচ্ছে মেসি যেটা ফাউল করেছিল, সৎভাবে বলতে হবে। না সৎভাবেই বলছি, যে মেসি যেটা ফাউল করেছিল, যে পিছন থেকে একটা ট্র্যাপ প্রথম ম্যাচে, সেটা কি রেড কার্ড ছিল কি না সেটাও একটা কোশ্চেন। ম্যাক্সিমাম লোকে বলছে রেড কার্ড। সেইখানে না আমার একটা কথা মনে পড়ছে, যে ডব্লিউজি গ্রেস যে ক্রিকেটার ছিল, সে বলেছিল, আরে আমার ব্যাটিং দেখতে এসছে, তোমার ওই আঙ্গুল তোলা দেখতে আসেনি। হয়তো মানে ওই ফিফাও ভেবেছে হয়তো মেসির খেলা দেখতেই লোকে এসছে, ওই মেসিকে লাল কার্ড দেখানোটা দেখতে ইয়েলো কার্ড আসেনি। কনফার্ম ছিল। কার্ড তো দেখেইনি না। আমি যেহেতু পডকাস্টার, আমার একটা প্রশ্ন মানে সঞ্জয় দাকে সামনে থেকে পেয়েছি, তার কারণ হচ্ছে যে এই যে আগের দিনের যে গোলটা হলো, ফার্স্ট গোলটা আর্জেন্টিনার, সেখানে কর্নারটা ডিরেক্ট বক্সে করেনি, ছোট পাস করে মেসির কাছে ব্যাক করেছিল। আমি বলছি সঞ্জয় দা, এটা হচ্ছে যে আপনি সেই মানুষ যার জন্য আমার জীবনে একবারই চিৎকার করে গলা চিড়ে গেছিল, সেটা হচ্ছে ব্যাঙ্গালোর স্টেডিয়ামে শনিওয়ারদের কর্নার আর বেলোরোজ্জাকের হেড। আমি ব্যাঙ্গালোরে ছিলাম সেদিনকে। আমি বলছি যে এই মুহূর্তে যখন একটা টিম পিছিয়ে রয়েছে, গোলটা স্কোর করতেই হবে, তখন এই ডিরেক্ট কর্নার না করে একটা ছোট পাস দিয়ে কর্নার করে মেসির কাছে বল দিয়ে সেন্টার করা, এটা কি মেসির মতো প্লেয়ার থাকে বলেই টিমের বা কোচ কনফিডেন্স পায়? দেখো, কিছু কিছু ক্ষেত্রে আমি স্ক্যালোনির কথা যদি বলি, যতটা আমি দেখেছি বা শুনেছি, মেসিকে কোচিং করা যায় না, মেসিকে কিছু বলা যায় না, কারণ ইয়েস, এভরি কর্নার, এভরি ফ্রি কিকস উইল বি টেকেন বাই মেসি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু ও কিভাবে নেবে, কি করবে, ওয়েদার হি উইল প্লে শর্ট অর হি উইল প্লে ডাইরেক্ট, কারণ তার আগে পর্যন্ত ও ডাইরেক্ট ডেলিভারি করে যাচ্ছে, সেখান থেকে রেজাল্ট পাচ্ছে না, তখন হয়তো তার ইনটিউশন যেটা যেটা এগুলো কোচিংয়ে আসে না। কারণ প্লেয়াররা, আমার মনে হয় যেটা মানে মেসির ক্ষেত্রে স্ক্যালোনির কিছু বলার নেই, ওকে শুধু বাবা বাছা করা, এছাড়া কিছু না। এবং যে গোলটার কথা বলছো, এটা দেখো মানে মিনিমাম হাফ স্পেসেরও কম, ওইখান থেকে যে বলটা রোল করে দিয়েছে, তারপরে তো তার কথা এনজো ফান যে গোলটা করেছে তার, কিন্তু এই বলটা খেলাটা এই জায়গাটাই বলছি যে ভাবা যায় না এগুলো, মানে কি করে যে এবং ওই মুহূর্তে ওখানে পাস, মানে ওটাই বলছি, ওই মুহূর্তটা, কারণ ফুটবল টু সাম এক্সটেন্ট মোমেন্ট, তুমি এক চেটিয়া তুমি 90 মিনিট, কিন্তু ওই যে খেপে বলছিলেন একটু আগে, যে আর্জেন্টিনা মনে হচ্ছে যেন কখন এক এক সময় এক এক রকম স্পেলে খেলে এবং কখন সে স্পিডটা বাড়ায়। এবং মেসি যদি আগের ম্যাচটা দেখো, যে ম্যাচটায় একটা বল আমার এখনো মনে আছে, মেসি বলটা একদম কর্নার ফ্ল্যাগ থেকে নিয়ে গিয়ে লটারো মার্টিনেজকে দিয়েছে, লটারো যেটা মিস করলো, এবং মেসির ছবিটা হলো এইভাবে যে মাটিতে পড়ে আছে। তো ভেতরে যে আর যে মানে যে টিমকে জেতাতে হবে, মানে বার্নিং ডিজায়ার, মানে আমাকে জ্বালিয়ে পুড়িয়ে খেয়ে ফেলছে, যে আমি যতক্ষণ এই রেজাল্টটা দিতে পারছি ততক্ষণ। অভিজিৎদা কিছু বলবেন মনে হচ্ছে? না, যেটা গোলটার ক্ষেত্রে মানে এখন মেসি সর্বকালে সেরা কিনা সেটা ছড়িয়ে রেখে বলছি, সেটা ছড়িয়ে রেখে বলছি। 2022 হয়ে গেছে। দেখো, যে ইংল্যান্ড যেভাবে ডিফেন্স করছিল, সেন্ট্রালি এত লোক বাড়িয়ে রেখেছিল, সেটা ভাঙার জন্য ফুটবলে দুটো বেসিক জিনিস লাগে, এক শুটিং করে গোল করা, ব্লক টেরিয়ে, এবং সেন্টার থেকে গোল করা, কারণ মাঝখানে লোক বেশি, সাইড খালি। মেসি কিন্তু দুটোই ইউজ করেছে, যে সেন্টারটা করেছে, কেন পিকফোর্ড ওটাকে ধরতে পারেনি, যে মেসির যে সুইংটা সেটাই কিন্তু পিকফোর্ডকে কাটিয়ে দিয়েছে, পিকফোর্ড জায়গাতেই যেতে পারেনি যেখান থেকে ওর হেডটা করা ইজি হয়েছে। এবং সেকেন্ড গোল যেটা সেন্টার থেকে, আমি বলতে চাইছি যে মেসি তো জানে সবাই বাঁ পায়ে সেন্টার করবে, ডান পায়ে যে ওরকম সেন্টার হবে কেউ ভাবতে পেরেছে? না সেটা ভাবতে পারেন। আর যে সেন্টারটা করেছে না, ওই মানে সুইংয়েই কিন্তু গোলকিপারটা কেটে গেছে, ওর জায়গাতেই যেতে পারেনি। আচ্ছা, আমি একটা প্রশ্ন রেখেছিলাম, তার উত্তর পেলাম না। মেসি যখন ক্লাব ফুটবলটা ছেড়ে দিল, তারপর কিন্তু মেসি প্লেয়ার হলো, মানে নীল সাদা জার্সিতে,
এ খুব মানে প্রচন্ড দুষ্ট বুদ্ধি আমার মনে হয়েছে মেসি, যে আবার মানে বিশ্বকাপটা পাওয়ার জন্যেই মনে হয়েছে। কারণ আমার ব্যক্তিগত বুদ্ধিতে যা বোঝায় বলে সেটা হচ্ছে, যে চাপের লিগগুলো হয়, যে টেনশন থ্রু আউট চলে গোটা বছর জুড়ে, এতগুলো ম্যাচ খেলতে হয়। এই যে দেখছিলাম ডেকলান রাইস নাকি 68টা ম্যাচ খেলেছে এবার, ওই প্রেশারটা মেসি তো নিয়ে গেছে এত বছর। এটা একটুখানি রাজপুত্রের মতো ঘুরে টুরে বেড়াবে, ট্রেনিং করবে, তারপরে বিশ্বকাপে এসে আসল খেলাটা দেখাবে। আমার মনে হয়েছে এটা একেবারে খুব প্ল্যান করে দুষ্ট বুদ্ধি, সর্বকালের সেরা আরও কিভাবে হওয়া যায় তার জন্য। মাথাটাও তো ব্রিলিয়ান্ট। আরেকটা হ্যাঁ হ্যাঁ, বিরাট। আলভিকে দাও। হ্যাঁ, আরেক- জায়গায় আমি বলবো ইন্টার মিয়ামির জন্যই তো ক্রেডিট, কারণ হচ্ছে ওকে তো এত পয়সা দিয়ে ওরা নিয়েছে, তাদের ডেফিনেটলি ওদের মাথার মধ্যে ছিল কি 2026-এ ওয়ার্ল্ড কাপ ইউএসএতে হবে, মেসি একজন একটা ব্র্যান্ড অ্যাম্বাসেডার, মেসিকে ইন্টার মিয়ামি যদি সই করায় তাহলে একটা প্রচার অন্যরকম হবে, সেটাই হয়েছে। আর আজকে মেসি আমার মনে হয় না কি ও নিজে চুজ করেছে আমি কোনগুলো ম্যাচ খেলবো, কিন্তু নিশ্চয়ই এটা পুরো ম্যানেজমেন্ট, কোচিং স্টাফ, তারা কিন্তু সবাই মেসির পাশে দাঁড়িয়েছে বলে আজকে মেসিকে আমরা দেখতে পেলাম। এই যে ডেকলান রাইস কিংবা অন্য প্লেয়ার আমরা যদি বলি ডেম্বেলে, কিংবা অনেকজন প্লেয়ার্স আছে যারা তুমি দেখো পিএসজি আর আর্সেনাল, তারা যারা ফাইনাল খেলেছে, তাদের লিগ থেকে শুরু করে এফএ কাপ থেকে শুরু করে কিংবা বিভিন্ন ওদের কান্ট্রির অন্য চ্যাম্পিয়ন্স লিগ কিংবা অনেক কিছু, সব মিলিয়ে অনেকগুলো ম্যাচ, কিন্তু মেসির তো আমরা খুব কম ম্যাচেস দেখেছি ইন্টার মিয়ামি খেলে। কিন্তু আজকে আমরা মেসিকে শুধু দেখতে পেলাম, তাতে আমরা সবাই এত আনন্দ করছে, কিন্তু লাস্ট ওয়ার্ল্ড কাপে আমরা ভাবছিলাম হয়তো এটাই মেসির লাস্ট ওয়ার্ল্ড কাপ, কিন্তু এই বছর তাই জন্য আমার মনে হয় সঞ্জয় দা না কে বললো এর পরের ওয়ার্ল্ড কাপে যদি আমরা মেসিকে পাই, লেটস নট বি সারপ্রাইজড। কারণ না, তার মানে ডেভিড বেকহাম বোধহয় মানে কপাল চাপড়াচ্ছিলেন, মানে কেন নিয়ে এলাম। আবার আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে মানে এতজন ফুটবলার রয়েছেন যারা বা কোচরা রয়েছেন যারা বিভিন্ন পরিবেশে বিভিন্ন দেশে খেলেছেন বা খেলিয়েছেন, সেখানে যখনই দেখা যাচ্ছে ইউরোপের বাইরে মূলত ওয়ার্ল্ড কাপগুলো হচ্ছে, কখনো সেটা ব্রাজিল ওয়ার্ল্ড কাপ হোক, কখনো জাপান হোক বহু আগে, বা কখনো এই ইউএসের ওয়ার্ল্ড কাপ হোক, তখন দেখা যায় যে ইউরোপিয়ান টিমগুলোর বাইরেও গিয়ে ছোট ছোট টিম বা তুলনায় অনামী টিমগুলো অনেক বেটার রেজাল্ট করছে। সেটা আমরা যদি সাউথ আফ্রিকাতে যে ওয়ার্ল্ড কাপটা হয়েছিল সেটাকেও বলা হয় অঘটনের ওয়ার্ল্ড কাপ, যদিও একদম ফাইনাল ম্যাচটা গিয়ে ডেফিনেটলি যারা বড় টিম তারা খেলে। এই যে মেসির ইউএসএতে যাওয়া এবং এই যে একটা ইউরোপের বাইরে হওয়া, এই ওয়েদারটা কি কোথাও গিয়ে ফ্যাক্টর হয়ে যাচ্ছে, যে ওই ওয়েদারে মেসি থেকেছিল বলে ওর জন্য অনেকটা পজিটিভ হচ্ছে? কম্পিটিশন, লেস কম্পিটিশন। ইংলিশ প্রিমিয়ার লিগ বলো, স্প্যানিশ লিগে যে পেসে খেলা হয়, এইখানে সেইটা নেই, সেই কম্পিটিশনটা নেই, এবং অনেক বেশি সে বাঁচিয়ে নিজেকে মানে রিস্টোর করতে পারে নিজের এনার্জিটাকে। ডেফিনেটলি। তাই জন্য কিন্তু মেসি যদি আজকে ইংলিশ খেলতো বা লা লিগাতে খেলতো, তো এই পারফরমেন্সটা তার পক্ষে দেওয়া সম্ভব না। এই যে রোনাল্ডো আজকে 41 বছর বয়সে খেলছে ডিউ টু সৌদি আরবিয়া, ওইখানকার লিগ আর এই অন্যান্য দেশের লিগের সাথে তো মেলালে চলবে না। তো সুতরাং এইটা কিন্তু একটা অ্যাডেড অ্যাডভান্টেজ, যেটা কিনা মেসি ফুললি এই জায়গাটা ফায়দাটা তুলতে পারছে। এবং ঠিক আছে, আমার দুটো কোশ্চেন আছে সঞ্জয় দায়ের ব্যাপারে। একটা হচ্ছে যে এবারে যে হাইড্রেশন ব্রেকটা দিয়ে দেখছি আমরা, জল খাওয়ার একটা বিরতি, এটা কতটা হেল্প করছে নাম্বার ওয়ান, মানে এদের মতন প্লেয়ারদের? আমি একদম এর বিপক্ষে। এটা তো ব্যবসায়িক স্বার্থে ইনফাইনিটো, এবং আমাদের এই শোর মাঝখানেও কিন্তু বিজ্ঞাপন বিরতি থাকবে। नहीं नहीं रुक जाओ। गेम कोई भी हो, पकड़ मजबूत होनी चाहिए। सीमेंट से पकड़ बनाए मजबूत SRMB 550D TMT bar। এটার ব্যাপার হলো, এইটা সাংঘাতিক খারাপ হিসেবে যে ধরো আমি একটা পেসে খেলছি বা আমি একটা প্রচণ্ড চাপ সৃষ্টি করেছি অপোনেন্টের ওপরে, এবং অপোনেন্ট কোচ চাইছে আমি এই হাইড্রেশন ব্রেকটা কখন আসবে। তার মানে এই যে 2-3 মিনিট, এটা কিন্তু এনাফ। এখন কি হয়ে গেছে, এখন টেকনোলজি কি হয়ে গেছে, ইমিডিয়েটলি ইউ ক্যান সি হোয়াট ইজ হ্যাপেনিং, মানে ল্যাপটপে তুমি দেখতে পাচ্ছ। আগে তো আমি কোচিং করেছি মোহনবাগানে 3 বছরে, আই অ্যাম উইদাউট এনি ভিডিও অ্যানালিসিস, মানে ভাবা যায় না। আমি মোহনবাগান ক্লাবকে যখন বলছি আমার একটা অ্যানালিস্ট দরকার, তারা দিতে পারছে না ডিউ টু ডিফারেন্ট রিজন, দ্যাট ইজ ডিফারেন্ট। কিন্তু ওইসব থাকা সত্ত্বেও কিন্তু এখন কি তুমি সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ যে আমার এই প্লেয়ারটা কি ভুল করছে না ভুল করছে। সুতরাং এই যে ব্রেকটা দিচ্ছে, এটার কোনো মানে হয় না, কারণ প্লেয়াররা কিন্তু প্লেয়াররা চায় কি হাফ টাইমে আমার 15 মিনিটস আমি হাফ টাইম কখন হবে,
সেটাই কোচেরাও তাই যে আমি যে বিভিন্ন টিপসটা দেবো, এবং এখন কি হয়ে গেছে, তুমি বাইরে থেকে চেঁচাতে পারো, সব প্লেয়ার তো সেটা শুনতে পারবে না। এই যে তুমি ব্রেকটা দিয়ে দিবে, এতে কিন্তু হাইড্রেশন ব্যাপারটা ঠিক আছে, প্লেয়াররা অত ডোন্ট কেয়ার, জল বাইরে থাকে সবসময়, খেতে পারো বা হাত বাড়িয়ে দেওয়া যায়। এইটা যেটা করেছে, আমি করেছি জানি না, এটার বিপক্ষে আমি, এটার কোনো লাভ হয়েছে বলে প্লেয়ারদের পক্ষে ভালো কিনা আমি বলতে না, এটা করেছে হচ্ছে এটা না না, আমার মনে হয় এটা হচ্ছে টেলিভিশন ব্রেকের একটা বেসবলের এটা অ্যাকচুয়ালি বেসবলে যে ব্রেক গুলো থাকে সেইটাকে অ্যাকাস্টম করা। না শুধু না 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 না, এটা baseball, এটা পুরো commercialization। আমার মনে হয় একদম যেটা বললে যে মানে একদম টেলিভিশনের জন্য বেসিক্যালি ফুটবলে কি হয়, ফুটবলে ওই ইনভেন্টরিটার সুযোগ থাকে না, মানে ওইগুলোকে চালাবার সুযোগ থাকে ব্রেকের ফল। দেওয়া হতো ডিপেন্ডিং অন দ্য ওয়েদার কন্ডিশনস। অনেক জায়গায় গরম যেখানে বেশি সেখানে ব্রেক দেওয়া হতো, একটা 1 মিনিট 2 মিনিট ব্রেক 30 মিনিটের মাথায়, যেমন আমাদের এখন এমন একটা হয়ে গেছে শীতকালেই বা ব্রেক। ইউএসএ আমি মেহতাব দা, দীপুদা, দীপেন্দুদা সবাই আছে। আমি বলছি তোমরা যেই সব কন্ডিশনে খেলেছো, ওই গরম দুপুর 1টা-1:30টার সময় ম্যাচ, আমরা মাঠে গেছি। ছিল ওই ম্যাচটা, কাতার এসছিল এফসি কাপ খেলতে, 2:30 থেকে মনে হয় ম্যাচ ছিল, তাই না? 2:30 না 3টে থেকে ম্যাচ ছিল, তো অ্যাস্ট্রোট্রাপ তখন সবে পেতেছে, তো আমরা ভেবেছিলাম আমরা জিতে যাব, আর ওরা এখানে এসে এটা নিতে পারবে না, ঠিক আছে? তখন কিন্তু এই সিস্টেম ছিল না, কে ব্রেক দেওয়া, যেটা অনিলবদা বলছে, ব্রেকটা ডেফিনেটলি আমাদের পছন্দ নয়, আই সোয়ার অ্যান্ড গড, এইটা আমি নতুন সিস্টেম দেখছি। তারপরে তুমি ইংলিশ প্রিমিয়ার লিগে যখন আগে ছিল ওয়েদারের জন্য ব্রেক দিত, তারপরে কোভিডের টাইমে সম্ভবত ওটা স্টার্ট হয়েছিল, তারপরে কিন্তু বন্ধ হয়ে গেছে ইংলিশ প্রিমিয়ার লিগ বা অন্য লিগে বন্ধ হয়ে গেছে। হঠাৎ করে দেখি আবার ওয়ার্ল্ড কাপে 2বার ব্রেক হচ্ছে। ওটা বিজ্ঞাপন বিরোধী, ওটা অন্য কিছু না। ইয়েস, 2বার কোভিডের টাইম সেম 29 জালাটান ইব্রাহিমোভিচ বলেছে 29 to 30 মিনিট, মানে 29 to 30 মিনিটের বিজ্ঞাপন মধ্যে। বিরোধী। তো এটা বিজ্ঞাপনের, ডেফিনেটলি বিজ্ঞাপনের জন্য এটা কোনো স্ট্র্যাটেজি না। হ্যাঁ, কারা প্রবলেমে পড়ে, যারা যখন অন রাশ আছে, এটা কি টেম্পারমেন্ট নষ্ট করে, ম্যাচের ফ্লো নষ্ট করে? যারা ফ্লোতে থাকে তাদের কিছুটা এটা ফ্লোটা নষ্ট হয়। ইয়েস, কোনো টিমের তুমি অ্যাডভান্টেজ। যদি এই বছর ওয়ার্ল্ড কাপ দেখো, ম্যাক্সিমাম গোলস কিংবা সিচুয়েশন অন্য কিছু হয়েছে আফটার দ্য হাইড্রেশন ব্রেক। একদম ইউ রাইট। আচ্ছা, এটা কি কোথাও মানে আমার মানে জিজ্ঞাসা আছে, যেটা হচ্ছে যে এটা তো বোঝা যাচ্ছে যে বিজ্ঞাপনের জন্যই করা হয়েছে, কিন্তু এটা কি কোথাও গিয়ে ওই টিমগুলোর ক্ষেত্রে অ্যাডভান্টেজ, যে টিমগুলোর ধরো অ্যাভারেজ প্লেয়ারদের এজ বেশি, একটু এজেড প্লেয়ার রয়েছে, অতটা দৌড়ানোর মতো প্লেয়ার নেই, 2.5 মিনিট পেয়ে যাচ্ছে? না, আমার মনে হয় বড় টিমের তো কোনো হ্যাবিটিউড থাকে, বড় টিমের কোনো প্রবলেম হয় না। আমার মনে হয় ছোট টিমগুলো অনেক ওয়েল অর্গানাইজ হয়ে যায়, যেখানে এই যে সঞ্জয় দা বললেন, এখন তুমি মাঠেই বসে দেখতে পাচ্ছ আমার শেপটা ঠিক আছে কিনা, আমার প্লেয়ার ট্র্যাক ব্যাক করছে কিনা, আমার মেসির জন্য কেভ তৈরি করেছিলাম, সেখানে আউটসাইড গেলে ওকে একজনকে ড্রিবল করলে আর একজন নিতে পারছে কিনা। তো দে আর ভেরি অর্গানাইজ, বিশেষ করে ছোট টিম, বড় টিম না। বড় টিম তো জানে আমি আমার এক্সট্রা অর্ডিনারি কিছু প্লেয়ার আছে, আমরা ম্যাচ বার করে নিতে পারবো, তুমি যতই সিস্টেম সাজাও, ঠিক আছে? কিন্তু আমার একটা প্রশ্ন আছে, এখানে একটা কোশ্চেন আছে, এখন কি আর ছোট টিম বড় টিম আছে? আমি মানে বলছি না একদম 48 টিম, মানে ধরো উজবেকিস্তান, অফকোর্স আছে, তাই জন্যই বড় টিম বলেই, আজকে তো সবার বড় টিম বলেই তুমি অনিলদা, বড় টিম বলেই আর্জেন্টিনা জিতেছে সেই ম্যাচটা, বড় টিম বলে কেপ ভার্দের সাথে ম্যাচটা জিতেছে, বড় টিম ওই মেন্টালিটি তৈরি করেছে বলেই যে ম্যাচগুলো ফেসে গেছিল সেই ম্যাচগুলো বার করতে পেরেছে। দ্যাটস ওয়াই দে আর বিগ টিম। ভেরি গুড। আচ্ছা, আমরা একটু 2 মিনিট 4 মিনিট ফ্রি ফায়ার করি। কারো কোনো প্রশ্ন থাকলে, ওখানে প্লেয়াররা রয়েছেন, সঞ্জয় দারা রয়েছেন, আমরা প্রশ্ন সেটাই চলছে আর কি। আমরা শো প্রায় গুটিয়ে নেব। চলছে SRMB প্রেজেন্টস এক্সট্রা টাইম আঙ্কারা মেসি। একেবারে বিশ্বকাপ ফাইনাল নিয়ে তো আলোচনা হওয়ার কথা, মেসি তো অবশ্যই, কিন্তু স্পেন নিয়ে কোনো শব্দ বলছি না আমরা। আমার মাথায় আসছে কেন কেন? স্পেনে কুকুরেয়া অলরেডি এই যে একটা স্পেনের সাপোর্টার পেয়েছি। না স্পেনে না, মেসি তো মার্কেট ভ্যালু বেশি না। কুকুরেয়া অলরেডি বলেছে যে ইটস অ্যানাদার ট্রেনিং সেশন। আর্জেন্টিনা জেতার পর
একদম সোশ্যাল মিডিয়া জাস্ট একটা লাইন লিখেছে, ও মানে ওয়েলকামিং আর কি, ওয়েলকাম করছে আর্জেন্টিনাকে। এইটা নিয়ে যদি একটু। না না, আমার ছেলে ব্রাজিল সাপোর্টার, রোনাল্ডো সাপোর্টার। ও যখনই আর্জেন্টিনার এখন খেলা হচ্ছে এগেনস্ট সাপোর্ট হয়ে যাচ্ছে। আমি বলেছি তুই কিন্তু আর্জেন্টিনার সাপোর্টার হবি না। আমার মেয়েও তাই। হ্যাঁ তাই তো। এবার লাস্ট ইংল্যান্ড ম্যাচ, হ্যাঁ না, দেখো, এখন রোনাল্ডো যেটা। দীপু এতদিন কিন্তু কুকুরেলার মেসির এগেনস্টে খেলে কোনোদিন, এই ফার্স্ট টাইম ও কিন্তু মেসির এগেনস্টে খেলবে। রাইট রাইট আলবি, এখানে স্পেন আর্জেন্টিনা, কারেক্ট মি ইফ আই এম রং, না তবে খেলার আগে এই আমার দলটা মনে হয় দরকার আছে। এটা বড় তুমি যদি- তুমি যদি স্টেজে ভয় পেয়ে যাও তুমি কিন্তু হেরে যাবে। হ্যাঁ সঞ্জয় দাকে আমি একটা প্রশ্ন করব, কে চ্যাম্পিয়ন হবে? কে চ্যাম্পিয়ন হবে তোমার কি মনে হয়? হ্যাঁ, স্পেন। আচ্ছা আমি সবার কাছে শুনি, এটা সবার কাছে শুনি। সঞ্জয় দা, আমার একটা আমি আরে অর্ণব তো খুশি কেন? ফর ইওর কাইন্ড ইনফরমেশন, ওয়ার্ল্ড কাপের শুরুতে আমি একটা পডকাস্টে গিয়েছিলাম, তখন আমাকে এরম প্রশ্ন সবাই যে প্রচুর এরম যে বিভিন্ন জায়গাতে আমাকে বলতে হচ্ছে বা দেখো এগুলো অন্ধকারে ঢিল ছোড়ার মতো, কিন্তু আমি ফার্মলি বিলিভ করি এই বছর যদি কেউ কোনো টিম চ্যাম্পিয়ন হতে পারে, আমি প্রথম থেকে বলে আসছি স্পেন, এবং প্রথম থেকে যেহেতু বলে আসছি এখনো পর্যন্ত সেই টিমটা ফাইনালে গেছে, মানে একটা আমার বিশ্বাস বা আমার একটা আছে, এবং সেটা দেখা যাবে। কিন্তু তুমি যে প্রশ্নটা করলে সরাসরি যে যেটা করলে স্পেন, আমি এখনো মনে করি স্পেন চ্যাম্পিয়ন হবে। আমার একটা, আচ্ছা শিওর 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 আমি আজকে এক্সট্রা টাইমের কাজ করি। তা বলছি, আপনি বললেন যে শুরু থেকে আপনি ধরেছিলেন যে স্পেন হতে পারে, কেন, মানে কি দেখে? না, ব্যাপারটা হলো গত ইউরো কাপ যদি দেখি আমরা, এবং স্পেনের যদি লিফন্টের আন্ডারে যতদিন এখনো পর্যন্ত 34 ম্যাচেস আনবিটেন, এবং আমরা স্প্যানিশ ফুটবল সচরাচর যা দেখি টিকি টাকা পজিশন ফুটবল, কিন্তু এই যে স্পেনের আমি যতটা খেলা ফলো করেছি, এরা কিন্তু একটা ডিফেন্সিভ অর্গানাইজেশনটা সব থেকে আগে অর্গানাইজ করে তারপরে সারা অ্যাটাক। এখনো পর্যন্ত একটা গোল খেয়েছে, 13টা গোল করেছে তারা, একটা গোল খেয়েছে। দে স্ট্রাগল দ্য ফার্স্ট ম্যাচ কেপ ভার্দের সাথে। সঞ্জয় এটাই বলতে চাইছিলাম, স্পেন কিন্তু কেপ ভার্দের সাথে আটকে গেছে। আমি বলতে দাও, কেপ ভার্দের সাথে যখন একটা টিম ধীরে 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 ধীরে, শোনো, স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস। যখন একটা দল প্রথমে ঠিক আছে, কেপ ভার্ডের নতুন এসছে, তারা জানে না, তাদের সাথে স্ট্রাগল করেছে, তারপরের ম্যাচ আবার 1 গোলে জিতেছে। লাস্ট দুটো ম্যাচ তারা মরিনোকে দিয়ে মানে একদম ডাইং মিনিটে জিতেছে, কিন্তু যত তারা উঠছে তাদের খেলার ধারটা বাড়ছে। এবং লাস্ট ম্যাচটা তুমি যদি দেখো, ইফ ইউ সি দ্য পারফরমেন্স এগেনস্ট ফ্রান্স, একটা স্পেস দেয়নি কোনো প্লেয়ারকে। তুমি যে 5টা খেলোয়াড়, আমি ওটাই বলছি যে স্পেন খুব ভালো ফুটবল খেলছে, 37টা না 38টা ম্যাচ হয়ে গেল বোধহয়, এখনো হারেনি ওরা। না না, আমি কি বলছি, স্পেন ভালো ফুটবল খেলছে, ডিজার্ভ করে চ্যাম্পিয়ন হওয়ার, কিন্তু সেটা মানতে হবে এগেনস্টে কিন্তু খেলবে মেসি, এটাই সেটা ঠিক, ওটাকে ধরেই বলছি। কিন্তু দেখো তার সাথে সাথে এটাই মাথায় রাখতে হবে, ফ্রান্সের টিমে শুধু এমবাপে ছিল না, ডেম্বালে, ওলিসে এরা ছিল, হ্যাঁ, আর এদিকে শুধু একা মেসি। তো বাট স্টিল মেসিকে আমরা সবসময় বলি ইজ আ ম্যাজিশিয়ান, আরেকবার ওকে ম্যাজিশিয়ান দেখাতে হবে এই ফাইনালে। আমার একটা প্রশ্ন করবো আমি, জাস্ট একটা প্রশ্ন আমার জানার জন্য করছি আর কি, সেটা হচ্ছে যে এই যে বলছে শ্যাডো স্ট্রাইকার, মানে না প্রপার নাম্বার 9 ছাড়া, মানে ওয়ারজাবাল তো প্রপার নাম্বার 9 নয়, এই শ্যাডো স্ট্রাইকারের উপরে ডিপেন্ড করে একটা টিম চ্যাম্পিয়ন হচ্ছে। আমরা 2010-এও দেখেছি, তাও 2010-এ ইয়ে ছিল, ডেভিড ভিয়া ছিল, মরিয়েন্টেস টরেস ছিল, ফার্নান্ডো টরেস কিন্তু ছিল। এখানে তো কেউ নেই, ওয়ারজাবাল তো প্রপার নাম্বার 9 নয়। এই শ্যাডো স্ট্রাইকিং ব্যাপারটা কি, ওরা এত ডিপেন্ড করছে কিভাবে? ব্যাপারটা হলো ওরা একটা বিশ্বাস করে আমরা আমাদের কাছে বল পজিশন, ইট ডাজেন্ট ম্যাটার, আমরা অপোনেন্টকে বলটা দেবো না, আমাদের এই ফিলোসফিতে আমরা খেলে যাব, এবং অপোনেন্ট আমাদেরকে সবসময় প্রেসার করবে, দে উইল গেট টায়ার্ড, এবং যখনই আমরা বলটা হারাবো, অ্যাজ সুন অ্যাজ পসিবল উই হ্যাভ টু গেট দ্য বল, মানে আমাকে ইমিডিয়েটলি যখনই আমি বলটা লুজ করব, যত তাড়াতাড়ি আমি বলটা রিগেন করতে পারি। এবং আমরা যদি ওভারঅল খেলা দেখি, যত দেশের খেলা, এই যে 48টা দেশ ফুটবল খেললো, স্পেন যখনই বল মানে পজিশন লস্ট করে মানে হারিয়েছে, ইমিডিয়েটলি কোনো না কোনোভাবে, এবং সবসময় দেখবে তারা এমন প্রেস করে, হাই প্রেসিং ফুটবল খেলে, কিন্তু যখন ডিফেন্স করছে হাই লাইনে ডিফেন্স করছে না, মানে ডিফেন্সিভ অর্গানাইজেশন শেপটা ঠিক থাকছে। একদম। আমরা তো হয়তো এদিকে আমরা
আমরা হয়তো একদিকে ইয়ামাল একদিকে মেসি বলবো, কিন্তু এই টিমের যদি আজকে জিততে হয় স্পেনে, আমার মনে হয় দ্য মেন ম্যান ইজ দ্য মিডফিল্ড জেনারেল, তাকে বলা হয় রড্রিকে যদি আউট করা যায় তাহলে আমার মনে হয় রড্রিকে বাদ দিয়ে এই ফাইনাল হবে না। আমি একেবারে অরিজিৎদাকে দিয়েই করছি। কাকে এগিয়ে রাখছো? শুধু এটাই লাস্ট প্রশ্ন সবার কাছে থাকবে, স্পেন না স্পেন আর্জেন্টিনা? স্পেন। আমি একটা প্রশ্ন সঞ্জয় দাকে করতে পারি ছোট্ট করে? তোমার প্রশ্ন করার অধিকার এই পশ্চিম বাংলার বুকে সবচেয়ে বেশি। আমার 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 জিজ্ঞাসা ছিল সেটা হচ্ছে যে মানে যেহেতু আপনি স্পেনের ডিফেন্সের কথা বললেন, ওয়ার্ল্ড কাপ ফাইনাল, স্পেন কখনোই চাইবে না তার ফাইনাল ডিফেন্সের কাছে অ্যাটাকগুলো চলে যাক। এই ম্যাচটাতে সিডিএম পজিশনে যারা খেলবে আর যে স্পেনের লেফট ব্যাকে খেলবে তার কতটা প্রেশার থাকবে? না দেখো, এরা প্রেশার, এটা মানে আই এম নট ইন এ পজিশন, আমি সেই বোধটা হয়ে যায়নি যে এটা আমি বলতে পারবো, কারণ তারা জানে আমার অপোনেন্ট যখন সেমিফাইনালিস্ট হয়ে গেছে আমরা কার সাথে মিট করতে যাচ্ছি, তো আইদার ইংল্যান্ড অর আর্জেন্টিনা, তো সুতরাং তাদের প্ল্যানিংটা সেইভাবে থাকে। এখন ইংল্যান্ড গন, নাও আর্জেন্টিনা, এবং একটা দিন তারা বেশি পাচ্ছে যেহেতু আগে খেলেছে, তো পুরোপুরি অ্যানালিসিস তো হবেই আর্জেন্টিনার মানে মেসিকে নিয়ে, কিন্তু এর বাইরেও ফুটবল কিন্তু দলগত খেলা, ফুটবল ইজ আ টিম গেম, ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স সবসময় সারা পৃথিবী যবে থেকে ফুটবল শুরু হয়েছে তবে থেকে কেউ না কেউ একক কৃতিত্বে জিতিয়ে দিয়েছে। দল হিসেবে খেলতে হবে, এবং দল হিসেবে যদি আমাকে দেখতে হয় স্পেনকে এগিয়ে রাখতে হবে, এবং কিভাবে আটকাবে না আটকাবে সেটা 19 তারিখে আমরা সবাই মিলে দেখতে পাবো। আগে ছিল 4 তারিখের লক্ষ্য, এখন 19 তারিখের লক্ষ্য বাংলায়। যাই হোক, মনোময়দা। ওই তো এক কথায় মেসি আটকে গেলে স্পেন চ্যাম্পিয়ন। অনিলাবদা, আর ছাড়ো, তুমি আর কি জিজ্ঞেস করো। সাপোর্টার হয়ে আর্জেন্টিনা। দীপঙ্কর দা, আমি বললাম স্পেন যতই ভালো খেলুক এগেনস্টে মেসি খেলবে, এটাই হচ্ছে ভাববার। আমি সবসময় চাই মেসি জিতুক। এটা তোমার বিশ্বাস? একদম। বিকিদা? মাইন্ড গেম হবে, আর মাইন্ড গেমে অলওয়েজ আর্জেন্টিনা এগিয়ে থাকবে। মাইন্ড গেম, ভেরি গুড। তারা মাইন্ডে আঘাত করবে স্পেনের প্লেয়ারদের, যেটা ইংল্যান্ডের সাথে করেছিল সেম থিংও তাই করবে। আই থিঙ্ক মাইন্ড গেমে অনেকটা এগিয়ে আছে। ফার্স্ট 15 মিনিট 38টা ফাউল হবে করবে হয়তো, ডেফিনেটলি। কিন্তু রেফারির যদি কার্ডটা So না what? বেরোয়, বেরিয়ে যায়, আমি যদি ফাউল করে তাদের ছন্দ ভেঙে দিতে পারি, রেফারির কার্ড বেরিয়ে না, গেলে কলকাতায় কিন্তু বড় টিমগুলো ছোট টিমের এগেনস্টে এরকমভাবেই খেলে ফার্স্ট 15 মিনিটস। ওয়ারে সবকিছু জায়েজ আছে, ঠিক আছে, ওয়ারে সবকিছু জায়েজ আছে, যেরকম ভাবে জিততে হবে। এটা এই দিক দিয়ে একটু এগিয়ে আছে মেসি, আর্জেন্টিনা। এই তো এমন একটা প্রশ্ন তুলে দিল, মানে এটা কিন্তু অনেক হয়। যাই হোক, কিভাবে দেখছো? আমি তো এখনো হেক্সার স্বপ্ন দেখছি, কিন্তু ঠিক আছে, কিন্তু হ্যাঁ মানে স্পেন, স্যার বললেন যা স্পেন কিন্তু আমার মানে আমি একজন শিল্পের চর্চা করা মানুষ হিসেবে আমি বলতে পারি যে সবসময় ব্যক্তি দলকে ছাপিয়ে গেছে। সেটা পৃথিবীর সভ্যতার সংকটও বটে যে আমরা ব্যক্তি পুজো, সেটা সে মানে আর সবসময়ই হয়েছে পৃথিবীর ইতিহাসে, রাজনীতিতে বলো, খেলাধুলোয় বলো, শিল্পে বলো, ব্যক্তি সবসময় একটা কমিউনিটিকে ডমিনেট করেছে, ছাপিয়ে গেছে। ফলে আমার মনে হয় যদি সেই ইতিহাস দেখি তাহলে আবার ব্যক্তি কমিউনিটিকে ছাপিয়ে যাবে। মানে দলের থেকে উঠতে কেউ নেই, আমরা এক্সপেক্ট করেছি আইডিয়ালটা হবে সব সময়, যে আসলে সাম্যবাদের স্বপ্নের মতো সবাই সমান, কিন্তু হয় না। একজন ব্যক্তি সে সবসময় রাষ্ট্রকেও শাসন খেলাকেও শাসন করে, শিল্পকেও শাসন করে। ফলে আর্জেন্টিনাই বলতে হবে। তুমি কি মুখের খোঁজ করছো? 86 বলে 90 সালে হয়নি কিন্তু। সঞ্জয় দা আরেকবার আসবো। সেটা ওই একবার ইউরো ডেনমার্ক চ্যাম্পিয়ন হয়ে যাওয়ার মতো। আমার মনে হয় ব্যতিক্রম, এক্সেপশন প্রুভস দ্য রুল, ব্যতিক্রম প্রমাণ করে যে আসলে নিয়ম আছে। ফলে ওইটা হয়ে গেছে, লোথার ম্যাথিউস হয়ে গেছে একবার। ঋষভ?
এইটা বলার আগে আমি বলি যে আমি আর অন্নদা রোজ একে অপরকে টেক্সট করি খেলা দেখার সময়। আমিও বাড়িতে একা একা খেলা দেখি ভোরবেলা 3টে, 3:30, 4টে, এবং এইরকমই কথা হয় আর কি। এবং আরেকটা কথা বলি যে ফুটবলের বিউটি নিয়ে আমি কথা বলছিলাম, মেসি এবং ফুটবল ওভারঅল। আমি আমার বান্ধবীর সাথে থাকি, ও খুব একটা ফুটবল দেখতো না। এই বছর ওকে প্রথম আমি খেলা দেখাতে নিয়ে গেছি, ইস্ট বেঙ্গলে আমার সাথে গেছে, ইস্ট বেঙ্গল চ্যাম্পিয়ন একটা সমাজসেবামূলক কাজ করেছো। এবং ও এখন আমার বিরুদ্ধে কমপ্লেন ছিল যে আমি রাত জেগে প্রিমিয়ার লিগ দেখি, চ্যাম্পিয়ন্স লিগ দেখি, রাত জেগে খেলা দেখি, ভীষণ বিরক্ত হয়। এখন ও রাত জেগে খেলা দেখছে, আমি শুটিং থেকে এসে আমার চোখ ঢুকে ওট আর্জেন্টিনার খেলা ভোর 6:30, ঘুমালে হবে না, দেখতে হবে, মেসি খেলছে ভাই, দেখতে হবে। তো আমার মনে হয় অন্নদার সাথে বসে আছি, একটা খুব মজার ঘটনা বলি এখানে, যে আমরা একটা নাটক অন্নদা করে মহাভারত বলে, তো ওখানে মহাভারত আমরা জানি একদিকে ছিল 11 অক্ষয়হীনী সেনা, আর একদিকে শ্রীকৃষ্ণ। তো এইটা আমার মনে হচ্ছে ওরকম একটা যুদ্ধ হবে, এবং 18 দিন ধরে কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল, 19 তারিখ খেলা, এবং খুবই ইন্টারেস্টিং হবে। এবং চাইবো মেসি জিতুক, তবে এটাও চাইবো যে নতুন আরেকটি বাপায়ের ছেলে যে মেসির কোলে বসে স্নান করছিল, সেই ছেলেটিকেও কিন্তু ভগবানের দেখতে হবে। আশীর্বাদ নিয়ে ভগবানের জন্ম হলো বলতে। হ্যাঁ, ওইভাবেই। সঞ্জয় দা, আপনি তো বললেন, আলভি? অ্যাজ এ মেসি ফ্যান আমি চাইবো মেসি এই বছর আরেকবার ওয়ার্ল্ড কাপ জিতলে খুব খুশি হব, কিন্তু উল্টো দিকে যদি স্পেন জিতে আমি ভাববো ইস্ট বেঙ্গল চ্যাম্পিয়ন হয়েছে, কারণ জার্সির রংটা ইস্ট বেঙ্গলের রং। তো যে কেউ জিতুক, আই থিঙ্ক আই উইল বি দ্য মোস্ট হ্যাপিয়েস্ট পারসন। নীল সাদার সময়টা খুব ফুটবল জিতবে। না ওর হিসাবে আমরা একটু চাপে পড়ে গেলাম, পর্তুগাল আগেই বেরিয়ে গেছে। ইয়েস অনির্বাণদা? আমি চাই যে দল জিতুক, ব্যক্তি নয়। আর যাই হোক, 86 আর্জেন্টিনা, কিছু করার নেই, আর্জেন্টিনাই বলবো। আর যাই হোক, আরেকটা শেষ যাই হোক, সেটা হচ্ছে যে টাই ব্রেকারে যেন খেলাটা না যায়। আর ইনজাস্টিস একটা, কোনো মানে হয় না। টাই ব্রেকার হলে দেরিতে ঘুমাতে হবে। দীপুদা? আমি বলো মারাদোনার দেশ জিতুক। যে ফুটবলে তোমার ট্যাকটিস থাকবে, টেকনিক থাকবে, টিম গেম থাকবে, কিন্তু যে কোনো খেলা না ইন্ডিভিজুয়াল ডুয়েল দিয়ে জিততে হয়। তো এই ইন্ডিভিজুয়াল ডুয়েল জেতার ক্ষমতাটা মেসির আছে, এবং আমার যেটা মনে হয় স্পেন এবং বিশ্বকাপের মাঝখানে মেসিই দাঁড়িয়ে আছে। এতগুলো হেডলাইন দিয়েছেন, আমি কি থাম্বনেল লাগবো বুঝতে পারছি না। কিন্তু এই সমর্থনের ব্যাপারে সেরা কালকে একটা গল্প শুনেছি যে সৈফের, ও কম্পেয়ারিং করলো পুরোটা, সৈফের ওয়াইফ সেমিফাইনাল দেখতে বসছিল, তাতে বলেছে যে তুমি কোন টিমের সাপোর্টার, বলেছে আর্জেন্টিনা, বলেছে তাহলে আমি ব্রাজিল। না না না, আমাকে বলেছে তুমি কোন দলের সাপোর্টার, আমি তো ব্রাজিল। ও তাহলে তো আমি আর্জেন্টিনা। এই হচ্ছে আমার বাড়ির ওয়াইফাই। আমরা শো এখানে শেষ করি। অসংখ্য ধন্যবাদ বন্ধুরা, একটা দারুণ আড্ডা দিলাম। এবং এই আড্ডার পর লিওনেল মেসি থাকলেন আর্জেন্টিনা দলকে নিয়ে এগিয়ে চলা লিওনেল মেসি। আর অবশ্যই স্পেনকে কেউ হেলাফেলা করছে না, একটা দুর্দান্ত ফাইনাল আমরা দেখব, এই আশাই থাকলো। আর একটা রাত 19 তারিখ, এবং এই এনজয়মেন্টটা থাক। বন্ধুরা ভালো থাকবেন, নমস্কার, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।